তুই এখানে কেন এসেছিস? আবারও ঝামেলা পাকাতে? সাবিনা বেগমের কথা শুনে আবির মাথাটা নিচু করে নিল। সাবিনা বেগমের কথা শুনে বাড়ির প্রায় সবাই ছুটে এসেছেন। আবিরকে দেখে সবাই অবাক, আবিরের দিকে অবাক হয়েই তাকিয়ে আছে। পিছন থেকে জহির সাহেব বলল, বদমাইশটা আবার আসছে নাকি জ্বালাতে? সেদিন বলেছিলাম কুলাঙ্গাটাকে মেরে ফেলতে, তাহলে আজও অপমান নিয়ে বেঁচে থাকা লাগতো না। কেন এসেছিস সে? আবারও বাড়ি থেকে বের করে দিন ভাবি। তাকে বলে দিন এ বাড়িতে তার মতো অপদার্থের কোনো জায়গা নেই। বেরিয়ে যা। একবার মান সম্মান নষ্ট করে তোর স্বাদ মেটেনি, আবার আসছিস? চলে যা আবির। কিরি, কথা শুনিস না কেন? তুই বের হয়ে যা, তোর মা বাবা মরে গেছে, যা বলছি। আবিরের এতক্ষণ কষ্ট লাগেনি, কিন্তু নিজের বাবা সৈকত সাহেবের থেকে শেষ কথাটা শুনে আবিরের অনেক কষ্ট লাগে। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ নেই তার হয়ে কথা বলবে। 5 বছর পর বাড়িতে এসেও কারো মনে একটু আবিরের প্রতি ভালোবাসা নেই দেখে সে আবার ফিরে আসার প্রস্তুতি নিল। হঠাৎ পিছন থেকে আজাদ সাহেব বললেন, আবির আয়, আমাদের বাসায় থাকবি। আর বড় ভাবি, বুঝলাম না তোমরা কেন ছেলেটার সাথে এমন করছো। যা হওয়ার তো আগেই হয়ে গিয়েছে, তাই না? এখন আর এসব বলে কী লাভ? আপনাদের সমস্যা হলে আমি আবিরকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। চলে আয় আবির। আজাদ ভাই, আপনি ওর সাথ দিচ্ছেন? শিরিনের কথা। আহ ভাবি, বাদ দেন তো, আয় আবির। আজাদ সাহেব আবিরের হাত ধরে টেনে নিয়ে যায়। আবির কিছু না বলে আজাদ সাহেবের সাথে চলে আসে। পাশাপাশি দুটো বাড়ি, দুটোই 3 তলা বাড়ি। একটা হলো সৈকত সাহেবের, আরেকটা হলো আজাদ সাহেবের। সৈকত আর আজাদ হলো ছোটবেলার বন্ধু, একসাথে বিজনেস কোম্পানি শুরু করে, আর একসাথেই আছে দুজন। সৈকত সাহেবের 2 ছেলে ও 1 মেয়ে, আরাফ আর আবির ও আরিতা। আর আজাদ সাহেবের 2 মেয়ে, শিরিন আর ইরিন। ইরিন আবিরের থেকে 3 বছরের ছোট, তবে ছোট থেকে আবির আর ইরিনের মধ্যে বেশ ঝগড়াময় সম্পর্ক ছিল। কিন্তু আবিরের এক কাণ্ডে সে গ্রাম ছেড়ে চলে যায়। 5-6 বছর পর দেশের বাড়িতে ফিরে এসেছে। যখন আবির গ্রাম ছেড়েছিল তখন আবিরের বয়স ছিল 20 বছর। আবির এখানে ফিরে পরিবারের থেকে এমন কিছু কথা শুনবে কখনোই ভাবেনি। আজাদ সাহেবের সাথে আবির ছোট থেকে বেশ ফ্রি ছিল। আবিরকে নিয়ে উনি বাড়িতে আসে। দরজা খুলে ভিতরে আসে। ইরিন আর তার মা মাইমুনা বেগম সোফাতে বসে আছে। আজাদ সাহেবকে আসতে দেখে সবাই টিভি অফ করলো। সাথে আবিরকে দেখে দুজনেই দাঁড়িয়ে যায়। আবির না, ও কখন আসছে? আবিরকে তুমি এখানে আনছো কেন? আজকে থেকে আবির আমাদের বাসায় থাকবে, আর কোনো কথা শুনতে চায় না। আশা করি আমার সিদ্ধান্তে কেউ দ্বিমত হবে না। আর হলেও সৈকতের বাড়ি গিয়ে থাকতে পারো, আমি আবিরকে নিয়ে এখানেই থাকবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আবির ইরিনের দিকে তাকায়। ইরিন আবিরকে দেখে খুশি হলেও দুজনের মারামারির কথা মনে পড়ে, জোরে একটা শ্বাস নেয়। আবিরের পরিবার আবিরকে সহ্য করতে না পারলেও ইরিনের পরিবার আবিরকে সবসময় সাপোর্ট করে। কিন্তু কেন করে তাই ইরিন জানে না। জানে 3 জন মানুষ, আবির, আজাদ আর মাইমুনা। আজাদ সাহেব প্রশ্ন করে, আবির, যে কোনো একটা রুম খুঁজে শুয়ে পড়, রেস্ট কর, ওইটাই তোর রুম। কোনটা নিবি বল? বড় বাবা, আমি এরিনের রুমটা নিব। আবিরের কথা শুনে ইরিন চোখ গোল গোল করে তাকায়। শুরু হয়ে গেল আবিরের শয়তানি। ইরিন অবশ্য এরকমই কিছু একটা সংকেত আন্দাজ করেছিল, তবে ডিরেক্ট রুমের উপরে আবিরের নজর যাবে ভাবতেই পারেনি। এখন বাবা আছে বলে আবিরের সাথে মারামারি বা ঝগড়া করবে না। এতদিন পরে এসেও আবিরের সাথে ইরিনের ঝগড়া কমেনি, এরকমই একটা ইঙ্গিত দিল আবির। কেন আবির ভাইয়া, আপনি আমার রুম নেবেন? একদমই গোছালো না, ফালতু রুম। আমি আপনার জন্য একটা ভালো রুম তৈরি করে দিচ্ছি। চুপ কর তো, হরিণের মতো না লাফিয়ে আমার ব্যাগটা ধর, তারপর তোর রুমে নিয়ে যা। আপনি এখনও আপনার শয়তানি স্বভাব পাল্টাননি না? ভালো হয়ে যান আবির, আপনাকে অনেক সুযোগ দিয়েছি। চুপ কর হরিণ, চল সাথে। আবির কথাটা বলেই ইরিনের মাথায় একটা চাটি মারে। আবিরের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরিন। আজাদ সাহেব আছে দেখেই আবির যেন একটু বেঁচে গেল। আজাদ সাহেব বলে, ইরি, আবিরকে নিয়ে যা, যেখানে ইচ্ছে থাকুক, সমস্যা কি? তোর জন্য পুরো বাড়ি তো, তুই যে কোনো একটাতে থাকবি। বাবা। আরে নিয়ে যা, আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, আমি আসছি। ঠিক আছে বড় বাবা।
ইরিন কিছু বলতে পারে না। আবিরের মোটা ব্যাগ হাতে নিয়ে আগে আগে যেতে থাকে। মনে মনে আবিরের মাথা ফাটানোর পর একটা আনন্দ পায়, সেটা কল্পনা করছে। আবির ইরিনের মনের ভাব বুঝতে পেরে বলল, মাথা ফাটালে এত খুশি হবি? বাপরে, কিন্তু আমি তোর থেকে বেশি খুশি হব তোর গায়ের গোবর ছুঁড়ে মারতে পারলে। আপনি না একটা খচ্চর, জিরাপ একটা, লম্বু জিরাপ। খালি বাবা যাক, কে কাকে গোবর ছুঁড়ে মারে টের পাবেন। চুপ থাক, একটা ব্যাগ টানতে পারিস না? খালি শয়তানি বুদ্ধি। বলিউডের নায়িকাদের মতো চিকনা না হয়ে যদি একটু শরীরের দিকে নজর দিতিস, তাহলে আজ এমন চিকনা হরিণ হতিস না। ব্যাগটাও টানতে পারিস না। দেখুন, আমাকে একদম হরিণ বলবেন না। আমার নাম ইরিন, আপনি জিরাপ। কিন্তু আমাকে কেন জিরাফ বলিস? আপনি যে লম্বু, তাতে জিরাপ বলবো না তো কি খেকশিয়াল বলবো? যদিও আপনি খেকশিয়াল হলে হেব্বি মানাতো, রোজ মুরগি চুরি করতেন। এমনিতেই আপনাকে মুরগি চোরের মতোই লাগে। খালি মানুষ তো, তাই শিয়াল বলতে পারি না। তবে রে দাঁড়া। আবির কথাটা বলেই ইরিনের কান টেনে ধরল। আবিরের হাতে নিজের কান টানা খেয়ে চিৎকার করতেও পারছে না, কারণ যদি মা বাবা আসে আবির নিজেই উল্টে বানিয়ে ইরিনের বিপক্ষে বলবে। উল্টো ইরিন আরও বকা খাবে, তাই চুপচাপ সহ্য করে নেয় ইরিন। কিছু সময় পর ইরিন তার রুমে আবিরকে নিয়ে আসলো। আবির চারপাশে তাকায়, অনেক সুন্দর রুমটা। হঠাৎ কাপড় চোপড়ের দিকে নজর যায়। আবির ওদিকেই তাকিয়ে থাকে। আবিরের দৃষ্টি অনুসরণ করে ইরিন বুঝল তার পার্সোনাল বুকের একটা কাপড়ের দিকে আবির তাকিয়ে আছে। হেই, আপনি এত বদমাইশ কেন? নজর কোথায়? ইস, সরাতো এসব কাপড়, এক সব বের করে রেখেছে সামনে। ছি। এই, এটা একটা মেয়ের রুম, আপনি সেধেই আমার রুমটা নিয়েছেন। ফাজিল ছেলে, কোনো কিছু বোঝে না, বেয়াদব। চুপ কর, যা বের হওয়ার রুম থেকে, সব নিয়ে যা। ইরিন কিছু না বলে ইরিনের সব কিছু নিয়ে চলে যায় পাশের রুমে। আবির বিছানায় বসে বসে ইরিনের আসা যাওয়া দিচ্ছে। ইরিন রাগী দৃষ্টিতে তাকাচ্ছে আবিরের দিকে বারবার। ইরিন বলে, মাঝে মাঝে এমন রাগ হয় কিছু মানুষের উপরে, ইচ্ছে করে গলা টিপে ধরি। জিরাফের গলা লম্বা হয়, টিপে ধরে রাখতে পারলে শান্তি লাগতো। মাঝে মাঝে এমন ইচ্ছে করে যেন কারো মাংস কেটে রোস্ট বানিয়ে খাই। তবে শুনেছি হরিণের মাংস খুব সুস্বাদু হয়, রোস্ট করে খেতে পারলে শান্তি লাগতো। এই, একদম আমাকে হরিণ বলবেন না বলে দিলাম। আমাকে জিরাফ বলবি না। নিজের জিরাফের মতো লম্বু। আর তুই নিজেই হরিণের মতো লাফাস, নামটা তোর হরিণ রাখলেই তো পারত। ইচ্ছে করছে গালে কামড় দিয়ে আসি। ইচ্ছে করছে পিছনে একটা কিক মেরে ছাদ থেকে ফেলে দিই। ইরিন একটা বালিশ তুলে আবিরের উপরে ছুঁড়ে মারে। আবিরও একটা বালিশ ইরিনের দিকে ছুঁড়ে মারে। এভাবে 2 মিনিট ফাইট হয়। শেষে ইরিন হেরে গিয়ে রুম থেকে বের হয়ে চলে যায়। আবির ওয়াশরুমে প্রবেশ করে, ফ্রেশ হয়ে বের হয়। আবির তার ব্যাগ থেকে সাদা টি শার্ট, ব্ল্যাক শার্ট বের করে পরে নিল, কালো প্যান্টের সাথে সাদা কেটস। এরপর খাবার খেয়ে সে বাইরে আসতে যাবে, তখনই হাসিব এসে হাজির। হাসিব আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে, তারপর কেঁদে দেয়। আবির, এত বছর পর এসেছিস, কেমন আছিস রে? ভালো আছি, তুই কেমন আছিস? নিয়াল, রাব্বি, ওদের কি খবর? আর বলিস না, নেহাল ঝামেলায় পড়েছে। ঝামেলা? কিসের ঝামেলা? নেহাল একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছে, ওকে ধরে সেখানকার পোলাপাইন কর দিয়েছে, মানে আটকে রেখেছে। এখন টাকা পয়সা চাচ্ছে 50,000। কি করব বল? নেহালের মা এসে কাঁদছে, জানিসই তো নেহালের বাবা নেই। কোথায় দেখা করতে গিয়েছিল? বাইকে গেলে 30 মিনিটের রাস্তা হবে, ড্রিম ভ্যালি পার্কের দিকে। ধরছে ওদের পার্কের পাশে একটা ব্রিজ ছিল সেখানটাতে। এখন লোকেশন জানি না, মানে কর দিয়ে ধরে কোথায় নিয়ে গেছে জানি না। আচ্ছা চল, নিয়ালকে নিয়ে আসি। কিন্তু এত টাকা কোথায় পাবো? টাকা লাগে নাকি? ওই ছেলেদের সাথে কথা বলেছিস? হ্যাঁ, ওরা বলছে টাকা না দিলে ছাড়বে না, নেহালকেও মারবে। বলিসনি তো সর্দারপাড়ার এলাকার ছেলে পুলে? হ্যাঁ বলেছি, ছাত্র নেতার লোক। তারপরও আমাদের বলে তোদের এলাকার টাইম নাই, ভাইরাল করব বেশি কাহিনী করলে। আচ্ছা বাইক রেডি কর, ড্রিম পার্কে যাব। তুই যাবি? হাসিব, জানিস তো আমি যা বলি তাই করি। আচ্ছা আমি বাইক নিয়ে আসছি, তুই দাঁড়া। ওই নাম্বারটা দিয়ে যা যারা ফোন করেছিল। হাসিব আবিরের কাছে নাম্বারটা দিয়ে যায়।
আবির নাম্বারটা কয়েক সেকেন্ড ধরে দেখলো, তারপর কাকে যেন ফোন করলো সে। ফোনটা কানে ধরে আজাদ সাহেবদের বাড়ি থেকে বের হলো আবির। নিজেদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়ির সামনে একটা বিশাল বটগাছ, সেই বটগাছের নিচে সিমেন্ট বালু দিয়ে বসার বেঞ্চ বানানো। আবির বেঞ্চটাতে গিয়ে বসে। কতগুলো গাড়ি আবিরদের মানে সৈকত সাহেবদের বাড়ির সামনে এসে থামলো। কতগুলো গার্ডও আছে। গাড়ি থেকে কতগুলো ছেলে নেমে আবিরদের বাড়ির মেইন গেটের সামনে দাঁড়িয়ে গেট ধাক্কা দিতে দিতে বলে, ওই শালা সৈকত, বের হ কুত্তার বাচ্চা, কোথায় পালাবি? আজকে যদি টাকা না পাই তাহলে তোদের বাড়িতে আগুন লাগিয়ে দেব। তোর জমিগুলো যেভাবে লিখিয়ে নিয়েছিলাম জোর করে, বাকি যা আছে সব কেড়ে নেব। শালা পার্টি অফিসের সামনে আয়, না হলে তোর খবর আছে বলে দিলাম। ছেলেগুলো আবার গাড়িতে উঠে চলে যায়। আবির এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। ওদিকে আবির যাকে ফোন করেছিল সে রিসিভ করে হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। আবিরের যেন কোনো হুঁশ নেই। হঠাৎ মনোযোগ চলে যায় ফোনের দিকে। হ্যালো স্যার, আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ অর্ক, শুনতে পাচ্ছি। শোনো, একটা কাজ করে দাও তো। জি স্যার, বলেন কি লাগবে? একটা নাম্বার দিচ্ছি, জলদি লোকেশন ট্র্যাক করে দাও। নাম্বারের সব ডিটেলস আমার লাগবে 20 মিনিটের ভিতরে। আর কাশিমগঞ্জ উপজেলায় দেখো তো কোনো অফিসারের দায়িত্ব আছে। থানার অফিসারকে ডিম ভ্যালি পার্কে আসতে বলো জলদি। ঠিক আছে স্যার, আপনার পরিচয় দেব। না, তুমি বলো রাষ্ট্রপতি পাঠিয়েছে। প্রথমে বিশ্বাস করবে না, যদিও আমরা মিথ্যা বলছি, তারপরেও বিশ্বাস করাতে যা যা লাগে তাই বলবা। আর আমি রাষ্ট্রপতি স্যারের সাথে কথা বলে নিব পরে। স্যার, অনেক ঝামেলা হচ্ছে, ফোর্স পাঠাবো? আরে না না, জলদি লোকেশন দাও, নাম্বার অন আছে, ডাইভে পাঠাও সব। আবির ফোন কেটে দেয়। নিজেদের বাড়ির দরজা আবিরের জন্য বন্ধ। কিন্তু কেন? আবির এই কেনর উত্তর মনে করে জোরে একটা শ্বাস নিয়ে মুচকি হাসলো। আবির পায়চারি করছিল বটগাছের সামনে। রাস্তার এক পাশ দিয়ে কতগুলো মেয়ে আসছিল। আবির ওদের দিকে একবার তাকায়। একটা মেয়ে আবিরের দিকে তাকিয়েছিল। আবির তাকাতেই হেসে ওঠে। মেয়েগুলো হঠাৎ দাঁড়িয়ে যায়। আবিরকে দেখে বলে, নতুন আসছে মনে হয়। ছেলেটা কে রে? হেভি হ্যান্ডসাম তো, ক্রাশ খাইছি আমি। ওই, ওটা আমার ভালো লাগছে, মারবো কিন্তু নজর দিলে। তাহলে তো আর আমাদের চান্স নেই। চল তাহলে কথা বলে আসি। আবিরের কাছে আসে মেয়েরা। আবির বেশ ভাবসাব নিয়ে দাঁড়িয়ে আছে। হিয়ারা আবিরের কাছে আসলো। হিয়া বলে, এলাকায় নতুন দেখছি, নাম কি আপনার? ভাবছি আমার নাম ডায়াবেটিস রেখে দেব। মানে ডায়াবেটিস? মানে এটা কি পাগল নাকি? মিষ্টি আর ডায়াবেটিসের মধ্যে একটা ক্লোজ রিলেশনশিপ আছে। মিষ্টি গেলে ডায়াবেটিস হয়। তো আপনার নাম কেন ডায়াবেটিস রাখবেন? কারণ তুমি হেভি মিষ্টি দেখতে তো। হিয়া সহ ওর বান্ধবীগুলো হা হয়ে আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির মুচকি হেসে সেখান থেকে চলে আসে। কিছুটা হেঁটে এসে পিছনে তাকায়। হিয়া তাকিয়ে আছে আবিরের দিকে। আবির মুচকি হাসলো, তারপর সোজা হয়ে হাঁটা শুরু করে। তখনই আবিরের ফোনে নোটিফিকেশন টোন বেজে উঠল। আবির ফোনের দিকে তাকায়। ড্রাইভে একটা নোটিফিকেশন আসছে। আবির ওপেন করতেই সেটা গুগল ম্যাপের সাথে কানেক্ট হয়ে যায়। ড্রিম ভ্যালি পার্ক থেকে আরও বেশ খানিকটা দূরে লোকেশন। আবির লোকেশন দেখছিল। তখনই হাসিব এসে বাইক থামালো আবিরের সামনে। জলদি আয় তো, শালারা ফোন করে বারবার টাকা যাচ্ছে আর গালি দিচ্ছে, কিন্তু বলতে পারছি না নেয়াল ওদের কাছে আছে তাই। কিন্তু ওদের খুঁজবো কোথায়? বাইক চালা। ছেলেপুলেদের ডাকি, একা যাব? ভয় পাচ্ছিস? না না, ভয় কেন পাবো? জামিল সর্দারের লোক আমরা, ভয়ের কি আছে? জামিল সর্দার কে? আমাদের বর্তমান এমপি, তবে চেয়ারম্যানের সাথে থাকি, কারো গোনার সময় নেই। ও আচ্ছা, আজ দেখি তাহলে তোদের চেয়ারম্যানের পাওয়ার। আবির হাসিবের বাইকের পিছনে বসে আছে। হাসিব বাইক চালাচ্ছে। ওদের বন্ধু নেহালকে তারা আনতে যাচ্ছে, যে কিনা কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়ে কট খেয়েছে। ছাড়ানোর জন্য টাকা চাইছে। হাসিব বাইকের স্পিড বাড়ায়। একটা দোকানের সামনে দিয়ে যেতে থাকে। তখনই আবির দেখতে পায় ওদের বাড়ির সামনে খানিকটা আগে যে গাড়িগুলো থেমে একটা ছেলে গাড়ি থেকে নেমে অনেক কথা শুনিয়েছিল, সেই গাড়িগুলোই দাঁড়িয়ে আছে। আবির গাড়ি আর ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকে। হাসিবের বাইকটা সুজুকি জিক্সার। বেশ কিছু সময় পর ওরা দুজন পার্কের সামনে এসে থামলো। তারপর আবির আর হাসিব বাইক নিয়ে ড্রিম ভ্যালি পার্কের সামনে এসে থামলো। হাসিবের ফোনে আবার কল আসে ছেলেগুলোর থেকে। হাসিব রিসিভ করে বলে, কই শালা তোরা, আমি পার্কের সামনে, তোদের আয় দেখি। তোদেরকে তো বললাম বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা সেখানে পাঠিয়ে দে। আরে টাকা তুই নিজের থেকে নিয়ে যা। শালা মাদার চোর, টাকা দে বিকাশে, না হলে তোর বন্ধুর খবর খারাপ করে দিব। পুলিশ পাঠিয়ে দেবো কিন্তু।
তোর পুলিশ আমার নিচে চুল ছিঁড়বে শালা। টাকা দে। আবির ফোনটা হাতে নেয়, রনিকে বলে, স্যার আমার বন্ধু ভুল করেছে, প্লিজ ওকে মাফ করে দিন। স্যার আর কখনো সে এমন ভুল করবে না। আবিরের কথা শুনে উপাস থেকে রনি বলে, তুই কে শালা? ও এই হারামিটার বন্ধু নাকি? কিন্তু তোর বন্ধুর তো কোনো মাফ নেই, ও তো চরম ভুল করেছে, একটা মেয়ের সাথে আকাম করতে গিয়ে ধরা পড়েছে। আবির বলে, আচ্ছা স্যার সরি, তো ওকে ছেড়ে দেন। ছাড়বো না, ওকে আগে মারবো, জরিমানা নেব, তারপর ছাড়বো। দেখেন স্যার, বন্ধু ভুল করেছে সেটা ঠিক আছে, কিন্তু সে আমাদের বন্ধু, সোজা সাপটা বলছি, আমার বন্ধু কখনো এমন কিছু করবে না। তাই ওর গায়ে একটা যদি মারের দাগ থাকে, কসম এই শহর আমি জ্বালিয়ে দিব। বাপরে, ওরে ভয় পাইছি আমি, ওরে আমারে কেউ ধর, আমি ভয় পাইছি, কেউ ধর আমারে। শালাকে আগে পিটা, তারপর চল ওদের কাছে। রনি কথাটা বলে নিহালের গালে জোরে চড় দেয়। নিহালের মুখে টেপ লাগানো থাকায় আওয়াজ সহ চড়ের শব্দ শুনতে পায় আবির ফোনের এপাশ থেকে। আবির মুচকি এসে বলে, তোর নাম রনি? পুরো নাম রনি আহমেদ। তোর বাবার নাম রহিম আহমেদ, মায়ের নাম তাসলিমা বেগম। তোর বিভাগের নাম সিলেট, জেলা শিরোমণি, থানা ফুলবাড়িয়া, তোর ইউনিয়ন ছাবেদগাছি, গ্রাম রূপাপাড়া। তুই থাক, আমি আসছি। ওই তুই তুই তুই- তুই কে? তুই আমার ডিটেলস কোথায় পেয়েছিস? তোর হাতে যে বাটন ফোন, সিম ফোন ডিউ 61, সেই ফোনের আইপি অ্যাড্রেসটা জানি। তুই যদি অ্যান্ড্রয়েড ফোন চালাইতি, এতক্ষণে সেটাও হ্যাক হয়ে যেত। আয় সামনে। দেখ, তোর এই বন্ধুর সাথে এই মেয়ের বিয়ে দেব, সাথে তো মায়ের আছে, খুঁজে বের কর আমাদের। বেশি ভাব নিচ্ছিস না? জানিস এই রহিম আহমেদকে এলাকার মেম্বার, আমি হলাম তার ছেলে। আবির ফোনটা কেটে দেয়। পার্কের সামনে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে। আবির রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো। মুখে খোঁচা খোঁচা দাড়ি, তবে নিচের দিকে লম্বা করে রাখা, চুলগুলো কিছুটা এলোমেলো, খুব বেশি মোটা না, তবে জিম করার শরীর তা বোঝা যায়। হাসিব আবিরের পিছু নিয়ে ভিতরে আসলো। আবির রেস্টুরেন্টের আশেপাশে তাকায়। রেস্টুরেন্টের একপাশের টেবিলগুলো একটা একটা কবুতরের খোপের স্টাইলে বানানো, বোঝা যাচ্ছে এটা কাপলদের জন্য। আবির এটা দেখে মুচকি হাসলো। আজ ওর কেউ নেই বলে এসব খোপের মধ্যে আসতে পারে না। আবির সাধারণ টেবিলে গিয়ে বসলো। দুটো সিগারেট আর দুটো ব্ল্যাক কফি অর্ডার করে ফোনটা হাতে নিল। হাসিব সামনে বসে বলল, কিরে তুই কি করছিস? রনি নামের ছেলের ডিটেলস কিভাবে জানলি? হাসিবের প্রশ্ন শেষ হওয়ার আগেই একটা পিচ্চি ছেলে সিগারেট নিয়ে আসলো। আবির নিজের সিগারেট হাতে নিয়ে হাসিবকে বলল, নে সিগারেট খা। হাসিব সিগারেটে আগুন জ্বালায়। আবির তার ফোন হাতে নিয়ে অর্ককে মেসেজ করে, অর্ক, রূপপাড়া গ্রামের যে রহিম আহমেদ নামের মেম্বার আছে না, ওনাকে ফোন করে বলো ডিম পার্কের সামনে যে ফুড কর্নার আছে না, সেটাতে আসতে বলো জলদি। পারো তো এই ইউনিয়নের চেয়ারম্যানকে ডাকো। না থাক, সামান্য কারণে আর কোনো চেয়ারম্যানকে ডাকার দরকার নেই, তবে রহিম সাহেবের পিকচার পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি জানতাম গ্রামে গেলে আপনি আমাকে গুতাবেন, এই জন্য আমি সাথে আসিনি। কম্পিউটার, আপনার টেবিল, আপনার অফিসিয়াল ফোন ছেড়ে নড়ছিও না। এত কথা বলো কেন? যাও, তোমার বেতন আরও বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি। না স্যার, সেটা তো আমি যথেষ্ট ভালো পাই, আর আমি তো আপনার সাথে মিশনে আছি। যতই হোক দেশের সবচাইতে। চুপ থাকো, জলদি খোঁজ নিয়ে মেম্বারকে পাঠাও। তাহলে ওখানকার এমপিকে কি বলবো? বলো যে অফিসের একজন বিশেষ লোক, তোমার মতো একটা বলো। যদি কাজ না হয়? চুপ, তোমাকে কেন রাখা হয়েছে? অর্ক একটা ঝাড়ি খায় আবিরের কাছে। অর্ক আর মেসেজ করে না। আবির অর্কের ভয় পাওয়া দেখে মুচকি হাসলো। হাসিব সেই থেকে আবিরের দিকে তাকিয়েছিল। আবিরের মধ্যে রিল্যাক্স ভাব দেখে হাসিবের রাগ হয়। এতক্ষণে সে একাই কিছু করতো, কিন্তু আবির রীতিমতো হাসছে, এমন ভাব যেন কিছুই হয়নি। হাসিব বলে, তুই কি গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করিস নাকি? হাসিস যে। দেখ আবির, ভালো লাগছে না। আগে তুই তো নিজেই দৌড়ে যেতিস মারামারি করতে, এখন তো দেখি চুপচাপ হয়ে গেছিস। কি করবি বল? আমি আমার চেয়ারম্যানকে কল দিচ্ছি, লোক পাঠিয়ে দেবে, তারপর ওই শালার রনিকে খুঁজে বের করে পেটাবো। আচ্ছা দে, দেখ তো চেয়ারম্যান আসে নাকি। সন্দেহ হয় উনিও আসবে, সব সমস্যায় এই হাসিব আগে গিয়েছে। ও আচ্ছা, ডাক। হাসিব ফোন করে, কিন্তু চেয়ারম্যান সাহেব ফোনই রিসিভ করছে না। হাসিব অনেকবার ফোন দেয়, একবার রিসিভ করে। হাসিব দ্রুত বলে, চাচা আমরা সমস্যায় পড়েছি। পুরো বিষয়টা বলতেই চেয়ারম্যান বলে লোক পাঠাচ্ছি, কিন্তু পরে আবার যখন হাসিব কল দেয় চেয়ারম্যান আর ধরেই না। হাসিব বিরক্ত হয়। আবির মুচকি হাসলো।
আবির আরামসে বসে কফি খেতে শুরু করেছে। একটা কাপল খুপড়ি থেকে বের হয়। মেয়েটার ওড়নাটাই এলোমেলো, ছেলেটার ঠোঁটের উপরে লিপস্টিকের দাগ। আবির এক পলক তাকায় সেদিকে। হাসিব তখন বলে, কি রে, কিছু দেখলি তুই? তুই কি দেখেছিস বল। এই যে কাপড় বের হলো, মেয়েটার কাপড় দেখে মনে হলো এখন পরে বের হয়েছে। থাম শালা, তোর নজর কোন দিকে গেছে রে, বদমাস কোথাকার। আরে চোখ চলে যাবে না, আমি তো সামনে হয়ে বসে আছি, তুই তো পিছন দিকে। বের যখনই হয়েছে তখনই চোখ পড়েছে। দেখ, আমাদের খাবার মেনু বার, মানে এখানে যেসব সাধারণ টেবিল আছে সেখানে একটা কফি 30 টাকা। আর যখন তুই ওই খুপড়ির ভিতরে ঢুকবি, একটা কফির দাম হবে 80 টাকা। অর্ডার করতেই হবে তোমার। টাকাটা তারা কেন নিচ্ছে এবার বুঝিসিস তো? লিগাল ইললিগাল বিজনেস। কি করবি এসব জেনে? গব আছে, যা নিয়ে আয়, তুইও যা। যা শালা, চুপ থাক শয়তান। দুজনে হাসতে থাকে। হঠাৎ একটা লোক আসলো ভিতরে। আবির হাসিবকে বলল, বাইরে যা, তোর চেয়ারম্যানের লোক যেটা আছে, মানে তুই যাদের সাথে থাকিস, ওদের ফোন দিয়ে ইচ্ছেমতো গালি দে, যে তোর উপকারে আসে না, যা। হাসিব মাথা নেড়ে হ্যাঁ বলে চলে যায়। লোকটা আশেপাশে তাকায়। আবির ইশারা করে ডেকে বলল, এই যে 7 নম্বর ইউনিয়ন রূপাপাড়া গ্রামের মেম্বার রহিম সাহেব, এখানে বসেন। কে আছো? একটা গোল্ড লিফ আর কোল্ড কফি দিয়ে যাও। আবিরের কথা শুনে রহিম মেম্বার চমকে ওঠে। এই ছেলেটা তাকে এভাবে ডাকছে ভাবতে কেমন চমকে যায়। রহিম মিয়া বসলো চেয়ারে। আবির নিজের কফির মগে শেষ চুমুক দিয়ে ফোনটা হাতে নিয়ে বলল, আগের মেম্বার তকবুল সাহেব নাকি অনেক ভালো ছিল, আপনি মেম্বার হয়েছেন প্রথমবার, তাই তো? তকবুল মিয়া ছিল 10 বছর। কি ভোট চুরি টুরি করে মেম্বার হননি তো? স্যার আপনি কে? আমাকে এখানে এমপি সাহেব কল করে আসতে বলেছে, আমি কি করলাম? রনি আপনার কয় নম্বর ছেলে? রহিম বড় ছেলে, প্রথম ছেলে সে, বাকি দুজন দেশের বাইরে থাকে। মুরাব্বি মানুষ আপনি, শরীরের বয়সের সব স্পষ্ট। বলতে কষ্ট হলেও এটাই সত্য যে বাপের কাঁধে ছেলের লাশ কষ্টের ভারীই হয়। মা মানে আপনি কি বলতে চাচ্ছেন? আপনাকে এখানে কে পাঠিয়েছে জানেন? এমপি সাহেব ফোন করেছে আমাকে, এই ঠিকানাটা দিল, যেভাবে আছি সেইভাবে যেতে বলল, কিন্তু কার কাছে আর কেন আসতে বলল তা জানি না। জানবেন। শুনেন রহিম মিয়া, ঠান্ডা মাথায় বলছি, আপনার ছেলেকে একটু দেখে শুনে চলতে বলবেন। আমি চাইলে তাকে খুঁজে বের করতে পারি, কিন্তু সে বাবা বলে ডাকবে, তবে সেই ডাকটা আপনার কান অবধি পৌঁছাবে না। এমনও হতে পারে ছেলেকে আর খুঁজেও পাচ্ছেন না। ওই যে বাবার কাঁধে ছেলের লাশ ভারী হবে, তাই মানবতার খাতিরে ভারী করতে চাই না কাঁধ। কি করেছে সে? আস্তে স্যার আস্তে। ছেলেকে কল দিন, তাকে ডাকেন, বলেন যে ছেলেটাকে আটকে রাখছিস, সে ছেলেসহ ওরা যেন সবাই পার্কের সামনে আসে। আপনার সময় মাত্র 10 মিনিট, যান। আপনি এখন কিভাবে আনবেন আপনার ব্যাপার। রহিম মিয়া আবিরের কথা শুনে ঘাবড়ে যান। বসা থেকে উঠে চলে যায় বাইরে। রহিম মিয়া ফোন দিতে থাকে তার ছেলেকে। হাসিব আসে আবিরের কাছে। হাসিবের চোখে মুখে রাগের ঘন ঘটা। আবির বুঝতে পেরে মুচকি হাসতে থাকে। আবির বলে, কিরে, কিছু হলো? সবগুলো এক একটা মাদার, বুঝে নিলাম কে কেমন। চল আমারই নেয়ালকে নিয়ে আসি। কি দরকার? কি দরকার মানে? আবির তুই ঠিক আছিস তো? সে নিজে আসবে নিয়ালকে নিয়ে। নে টাকা, বিলটা দিয়ে দে। আরে বিল আমি দিচ্ছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। তোর নিয়ালকে দরকার না? তাহলে নিয়ালকে পাবি, এত প্রশ্ন করিস কেন? রনি আসলে ওকে যে মুখে একটা ঘুষি দিবি, আর কোনো কাজ নেই। পারবি না? সেটা কি বলা লাগে নাকি? আবির বাইরে আসলো। হাসিব বিল দিতে যায়। আবির এসে দাঁড়ায় রহিম সাহেবের কাছে। রহিম সাহেব রনিকে ফোনে বকাঝকা দিচ্ছে, নিহালকে আনার কথা বলছে। আবিরকে দেখে ফোন কেটে দেয়। আবির বলে, আপনি নিশ্চিত বুঝতে পারছেন আপনাদের এমপি আপনাকে ফোন করে এখানে আসতে বলেছে। এমন কেউ একজন তো বসে থাকবে আপনার জন্য, তাই না, যে সব করতে পারে? এতটুকু তো আপনার মাথার মধ্যে ঢুকেছে নিশ্চয়ই। সহজ করে বলি, আপনাকে কোনো সাধারণ কেউ এখানে ডাকেনি। জি স্যার, বুঝতে পারছি। আমার ছেলেকে মারবেন না? মারবো না, মারার হলো তো খুঁজে বের করে পিটাতাম। আপনি মুরব্বী মানুষ, আপনি কোনো কিছু বলার আগে ভাববেন, কিন্তু আমরা হচ্ছি চ্যাংড়া পোলাপান, দুটো চর মারার আগেও ভাবি না, রাগ উঠলেই মেরে দিই।
যাই হোক, আপনার এলাকা, আপনারাই হুমকি দিবেন, মারবেন, এগুলো করতে সাহস লাগে না। কারণ যার এলাকা সে ক্ষমতা দেখাতে ভালোবাসে, আর আমি ক্ষমতা দেখাতে নয়, ক্ষমতা কেড়ে নিতে ভালোবাসি। ভাববেন না আপনি মুরব্বী ছোট মেম্বার বলে এসব আপনাকে বলছি। আপনি আমাকে চেনেন না, চেনাতেও চাই না। আবির থামলো। হাসিব এসে দাঁড়িয়েছে। কিছু সময় পর রনি সহ ওর ছেলেপুলেরা নেহাল আরেকটা মেয়েকে ধরে এনেছে। আবির স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হাসিব নেহালকে দেখার সাথে সাথেই দৌড়ে এগিয়ে যায়। রনির সাথেই ছিল নেহাল, মুখে টেপ লাগানো। হাসিব গিয়ে কোনো নোটিশ ছাড়াই রনির মুখে ধাম করে একটা ঘুষি মেরে দেয়। আবির মুচকি হাসলো। রনি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বাপের সামনে সন্তান মার খাচ্ছে, যেখানে বাপ কিছুই বলছে না, সেখানে ছেলে আর কী রিয়াকশন দেবে? হাসিব নেহালকে নিয়ে আসে আবিরের কাছে। নেহাল আবিরকে দেখে জড়িয়ে ধরে বলে, আবির বন্ধু, তুই আসছিস এতদিন পর। আবির নেহালকে ছাড়িয়ে নেই। নেহালকে বলে, মেয়েটাকে রিক্সা ঠিক করে বাড়ি পাঠিয়ে দে। রনিরা চুপচাপ দাঁড়িয়ে থাকে। নেহাল মেয়েটাকে গাড়িতে তুলে দিয়ে আবিরের পিছনে এসে দাঁড়ায়। তারপর বলে, সারারা অনেক খারাপ আবির। আমি আর মেয়েটা পাশে দাঁড়িয়ে কথা বলছি। কয়েকবার ওরা সামনে দিয়ে বাইকে করে আসা যাওয়া করে। দেখছি আমি এলাকায় নতুন, সরাসরি এসে বলে চল। বলেছি কোথায়? চড় দিয়ে ধরে নিয়ে করতে। কেমন লাগে বল? বিশ্বাস কর আবির, এলাকায় এদের একটার কারো দেখি পিস পিস করে পাঠিয়ে দেব। আচ্ছা আচ্ছা, হাসিব নেহালকে নিয়ে রেস্টুরেন্টে ঢোক, আমি আসছি। আবির কথাটা বলে রনির কাছে আসে। ততক্ষণে রহিম সাহেব এসে রনির গালে চড় বসিয়ে দেয়। আবির রনির খুব কাছে আসে, আস্তে গলায় বলে, ভদ্রভাবে বলেছিলাম নেহালকে ছেড়ে দিতে। এখন দেখ আশেপাশে কত লোকজন। মার হারানোর সময় লোকজন থাকাটা আমার পছন্দের না। এলাকার একটা তোর নাম ডাক ছিল, সেটা থাকবে না। এলাকাটা সুন্দর, পরিবেশটাও সুন্দর, মানুষজন আসছে ঘুরবে, তোরা দেখে রাখবি। আকাম করলে কর দিলেও দিতে পারবি, কিন্তু আগে বিষয়টা অ্যানালাইজ করবি। ইচ্ছে হলেই কর দিবে এমন না। সব এলাকাতে এমন কতগুলো পোলাফান থাকে, কিন্তু বুঝে শুনে কাজ করবি। ওপেনলি কাউকে চুমি খাওয়া মানে যে নষ্টামি তা না, কিন্তু ওপেনলি চুমু খেতে খেতে হাতের কাজ করা নষ্টামি। বাবা রয়েছে সামনে, না হলে তোদের যে কি করতাম সেটা তোরা নিজেরাও জানিস না। ও আচ্ছা, রহিম সাহেব আপনি বাড়ি চলে যান। আপনার ছেলের সাথে চা কফি খাবো। বয়সে একটু ছোট, তবে ভালো ছেলে, চিন্তা নেই চাচা, চলে যান। হ্যাঁ বাবা চলে যাও, সমস্যা নেই, চলে যাক। দেখ আমাদের কোমরে কি গোজা, একবার চলে যাক, কসম এইখানেই তোকে মারবো। আবির মুচকে হাসলো। রহিম চাচা কিছুটা দূরে চলে যায়। আবির রনির আরেকটু কাছে গিয়ে দাঁড়ালো। রনির কাছে বিদেশি নাইফ, মানে দামি একটা চাকু, যেটা প্রচলিত সন্ত্রাসীদের কাছে থাকে। পুলিশ দেখলে সবগুলোকে থানায় নিয়ে যাবে। আবির মুচকি হাসতে থাকে। তারপর নিজের টি শার্টটা একটু উঁচু করতেই রনিরা সেটা দেখে চমকে এক পা পিছিয়ে যায়। আবির একটু এগিয়ে আস্তে গলায় বলে, তোর বাপ চলে যাচ্ছে, রেস্টুরেন্টে বসছি, খাবো, এলাকায় ঘুরবো। যা পারিস আরও পোলাপার নিয়ে যা, আর যদি পারিস থানার ওসির নাম্বার দিচ্ছি, নিয়ে আয় যা। আবির আর কিছু না বলে রেস্টুরেন্টের ভিতরে আসে। হাসিবের পাশে বসলো। নেহাল খেতে ব্যস্ত। আবির সিগারেটে আগুন জ্বালাতে যাবে, তার আগে হাসিব ফিসফিস করে বলল, রনিরা এমন ভয় পেয়ে পিছিয়ে গেল কেন? তুই টি শার্ট উঁচু করে কি এমন দেখালি? আমি অতটা বুঝতে পারলাম না। কালো মতো একটা জিনিস দেখলাম, কি রে তোর কাছে? আবির বসা থেকে উঠে বিল পে করে চলে আসে বাইরে। আবির কোমরে হাত দেয়। কোমরে রাখা আছে ব্যারেটে টমক্যাট, দাম 3 থেকে 3.5 লাখ টাকা। ছোট কিউট স্মার্ট একটা অস্ত্র। এটা দিয়ে বেশি দূরে গুলি করা যায় না, তবে এর কারিশমা অন্য জায়গায়। গুলি দ্রুত বের হয়, আর শব্দও হয় বেশ। হাতে ধরতেও সুবিধা। আবিরের পছন্দের জিনিস এটা, সহজেই ক্যারি করা যায়। হাসিব আসলো, বাইক চালাবে সে। নেহাল মাঝে বসবে আর আবির বসবে ওদের পিছনে। ছোট থেকে এই 3 বন্ধু একসাথে বড় হয়েছিল। সব কিছু 3 জনে মিলেই করেছে, কিন্তু কেন আবির বাড়ি ছেড়েছিল সেটাই বড় প্রশ্ন। হাসিব বাইক চালাচ্ছে। পার্ক ছেড়ে অনেক দূরে চলে এসেছে তারা। গ্রামের রাস্তা ছেড়ে মেন রাস্তায় ওঠে হাসিব। আবির প্রশ্ন করে, এই রাস্তা দিয়ে কেন? আছে, একটা কাজ আছে, তুই চুপচাপ বসে থাকবি। কি কাজ বল আমাকে, কোনো ঝামেলা নয় তো? আমি কিন্তু কোনো ঝামেলাতে পড়তে যাচ্ছি না। আরে না মামা, হাসিব মেন রোডের পাশে একটা বাড়ি আছে, ওই বাড়ির ছোট মেয়েকে হ্যাপি পছন্দ করে, তাই তো রোজ দেখা করতে আসে হাসিব। হাসিবের তো আরেকটা নাম আছে, মেন রোড বলে ডাকি।
আচ্ছা ঠিক আছে চল। হাসিব প্রায় 5 মিনিট ধরে বাইক চালিয়ে একটা বাড়ির সামনে এসে থামলো। হাসিব ওদের দুজনকে বলল বাইক থেকে নামতে। দুজন নামে বাইক থেকে। রাস্তার পাশে একটা বাড়ি, বাড়িটা দোতলা। হাসিব এসে এখানে বাইক রেখে বাইকে কিছু হয়েছে কিনা চেক করতে থাকে। আবির আশেপাশে তাকালো। হঠাৎ বাড়িটার দোতলার ব্যালকনিতে একটা মেয়ে এসে দাঁড়ায়। হাসিব উঠে দাঁড়িয়ে মেয়েটাকে দেখতে থাকে। আবিরও সেদিকে তাকায়। মেয়েটার দিকে তাকিয়ে থাকে আবির অনেকটা সময় ধরে। মেয়েটাও আবিরের দিকে তাকিয়ে থাকে। দুজন দুজনকে দেখে যেন স্থির হয়ে যায়। আবির চোখই সরাতে পারে না। মেয়েটাও একইভাবে তাকিয়ে থাকে। আবির দেখে ওই মেয়েটার পিছনে আরও একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। হাসিব পিছনে মেয়েটাকে দেখে খুশিতে হেসে দেয়। আবির বুঝতে পারে হাসিব কেন এখানে এসে বাইক রেখেছে। হাসিব যখনই পিছনের মেয়েটার দিকে তাকিয়েছে তখনই মেয়েটা হাসি দিয়ে লজ্জা ভাব নিয়ে ভিতরে চলে যায়। কিন্তু সামনে থেকে সেই মেয়েটা সেখান থেকে যায় না, আবিরের দিকেই তাকিয়ে আছে। ভিতর থেকে একটা ছেলের গলা শোনা যায়, ওই সিমি রিমি, এখানে কি করিস? হাসিব তাড়াতাড়ি আবিরকে বলে, ভাই তোরা দ্রুত বাইকে ওঠ, শয়তানটা দেখে ফেলেছে, আর থাকা যাবে না। ওরা দুজন গাড়িতে উঠে বসে। হাসিব দ্রুত বাইক স্টার্ট করে মেয়েটার বাড়ির সামনে থেকে চলে আসে। কিছুদের এসে বাইকটা রাখলো একটা জায়গাটা। এটা 3টে রাস্তা, মানে চৌরাস্তা বলা যেতে পারে। 3 দিক দিয়ে রাস্তা এসে মিলিত হয়েছে। একটা ব্রিজও আছে সেখানে। হাসিব, নেহাল আর আবির গিয়ে বসলো সেই ব্রিজের উপরে। এখানে বসেছিস কেন? একটু পর রিমি আসবে, মানে ওই মেয়েটা। মেয়েটা আসলে কে? আমি তাকে ভালোবাসি কিন্তু বলতে পারিনি, ভয় করে। ওর ভাই যদি কিছু করে, আবার তার উপর মেয়েটা যদি ওর ভাইকে বলে দেয়, তখন কি হবে আমার? কিন্তু আমি তো ভাবছি অন্য কিছু। রিমির সাথে যে মেয়েটা ছিল, সে মেয়েটা এমন আবিরের দিকে তাকিয়েছিল কেন? আবিরও দেখছিল তাকে, ঘটনা কি? আরে এসব কিছু না হাসিব, তুই তো রিমিকে বলতেই তো পারিস ভালোবাসার কথা। আর রিমি তার ভাইয়ার সাথে কিছু বলবে না। তুই একবার দেখেই বলে দিচ্ছিস যে রিমি কিছুই বলবে না? মেয়েটা তোর দিকে তাকিয়ে হেসেছিল, তার মানে হলো মেয়েটা তার ভাইকে তোর ব্যাপারে বলেনি, আর বলবেও না। কোনো মেয়ে তখনই পরিবারের কাছে কিছু বলে যখন সে বিরক্ত বোধ করে। এখানে মেয়ের হাসিতে বিরক্ত ছিল না, ইন্টারেস্ট ছিল। প্রপোজ করে দে, রাজি হয়ে যাবে। কিন্তু কি বলবো সেটাই তো বুঝতে পারছি না। তার আগে কাহিনী বল আবির, তুই আজ নতুন আসলি, অথচ ওই মেয়েটা তোর দিকে এমন করে তাকাচ্ছিল যেন তোকে বেশ ভালোভাবেই চেনে। আরে এমনিতেই নতুন ছেলে দেখছে তো তাই। আবির বল, কি বলবো রিমিকে? আচ্ছা বলবো, তুই জামিল সর্দারকে চিনিস? এমপি জামিল? ওর দিয়ে কি হবে? আচ্ছা যাই হোক, রিমিকে বলবি যদি মনে করো তোমাকে প্রেমের অফার দিচ্ছি, তাহলে তোমার ভাবনা সম্পূর্ণ ভুল। আমি প্রেম নিবেদন করছি না, বা তোমাকে প্রেমের আহ্বানও দিতে আসিনি। তোমাকে দেখার বাসনা জাগে, তোমাকে দেখার জন্য বারবার ছুটে আসতে ইচ্ছে করে। তোমার মুখের হাসি আমাকে তোমার কাছে আনে। এটা ভালোবাসা কি না জানি না, তবে তোমার ভাবনা যতক্ষণ আমার মাঝে থাকে ততক্ষণ অবধি আমি খুশি বোধ করি। আমি অনুরোধ জোর করে তোমাকে চাই না। যদি ভালোবাসো কখনো, তবে আমাকে একটু ইশারা দিলেই হবে, তোমাকে আমার করে নিব। এতটুকু বলবি রিমিকে, তারপর সোজা চলে আসবি, পিছনে তাকাবি না। তারপর কয়েকদিন সিমির সামনেও আসবি না। ওই যে দেখ রিমি আসছে। আবির আর নেহাল চায়ের দোকানে গেল। তুই কথা বলে চলে এসছিস? নেহাল আয়। হাসিব যা, দ্রুত যা, জলদি কাজ শেষ কর। আজকে প্রপোজ করবি, বুঝেছিস? কোনো প্রকার ভয় পাবি না। আবির কথাগুলো বলে নেহালকে নিয়ে চলে আসে। রিমি আসে হাসিবের সামনে। হাসিব পিছু নিতে নিতে রিমির সাথে যেতে থাকে। আবির দোকানে এসে বসলো। নেহাল প্রশ্ন করলো, আবির এত বছর পর কেন এসেছিস? আগে আসতি। এলাকায় বড় ভাই বলতে আমি, হাসিব আর রাব্বি ছাড়া কেউ নেই। সবাই দেশের বাহিরে, আমরা আছি, আবার রাজনীতি করতে হয়, না হলে সমস্যা। এবার তোর বাবার ঝামেলাটা দেখিস। বাবার ঝামেলা মানে কিসের? ওই যে তোর সেই সমস্যার জন্য কতগুলো জরিমানা শুনতে হয় জানিস না তো? সেই জরিমানা এতটাই বেশি হয় যে তোর বাবা আর তোর চাচা, মানে ইরিনের বাবার থেকে জোর করে জামিল সর্দার অনেকগুলো জমি লিখে নেই। জমি কেন লিখে নেব? তোর বাবা নাকি টাকা লোন নিয়েছিল তার থেকে, সেটা সুদ বাড়তে থাকে। অথচ আমরা জানি তোর বাবা সব টাকা পরিশোধ করে দিয়েছে। এই শালা জামিল আর ওর ছেলে যে কি যে খারাপ, ইচ্ছে করে জীবন শালারে ধইরা বিলের মধ্যে নিয়ে ইচ্ছা মতো পিটাই। আচ্ছা একটু বস, মামা ঠান্ডা দেন তো। নেয়াল ঠান্ডা খা।
আবির কথাটা বলে বাইরে আসে, ফোন বের করে একজনকে ফোন করলো। যিনি রিসিভ করলো ওনার নাম মেহরাব সাহেব। মেহরাব সাহেব রিসিভ করতে আবির বলল, স্যার আপনার ইনফরমেশন একদম ঠিক। প্রথমে পুরো বিষয়টা আপনার কথা মতো হচ্ছিল, মানে আমার জয়েন করার আগে আপনি যে এমন একটা কাজ দিবেন সেটা ভাবিনি। আচ্ছা, আপনি কি আমার গ্রামের সম্পর্কে জানতেন? আবির, আমাদের চিন্তা ভাবনা অনেক বেশি বড় রাখতে হয়। আমি ইচ্ছা করি তোমাকে তোমার গ্রামে পাঠিয়েছি। এখন বলো কি হয়েছে? আমি তোমার অতীত বর্তমান খুব ভালো করেই জানি। তোমার কাছে এখন সব কিছুর ক্ষমতা। এনজয় করো। জিনিসটা ব্যক্তিগত হয়ে গেছে স্যার। কারেক্ট। অর্ককে বলে রাখছি যে কোনো সময় তুমি ওর থেকে হেল্প পাবে। রাখি স্যার। তবে হ্যাঁ, কোনো ছোটোখাটো ঝামেলায় জড়িও না। 5-7 বছর ধরে তুমি আমার কাছে। নিজের সন্তান নেই, তুমি ছাড়া কিন্তু আমার কেউ নেই। সাবধানে থাকিও। ঠিক আছে স্যার, রাখি। আবির ফোন কেটে দিয়ে ঘুরে তাকায়। হাসিব দৌড়ে আসছে। নেহাল চায়ের দোকান থেকে বের হয়। হাসিব দৌড়ে আবিরের কাছে এসে হাঁফাতে থাকে। আবির বলে, কি রে, হাঁফাচ্ছিস কেন? রিমি কি মারছে নাকি? আজ দিয়েছে তো মামা, প্রেমের স্বাদ গেল রে। আরে গাধা, আমার বাইক কোথায়? দেখ, আমার বাইক নেই। বাইকের চাবি কোথায়? রিমিকে দেখার পর তো চাবি নেব কি ভুলেই খাইছিলাম। চাবি তো বাইকের সাথেই ছিল। আমার গাড়ি কই গেল রে? আচ্ছা, বাইক খুঁজে পাওয়া যাবে, আগে থানায় যাব। আপাতত বাড়ি চল, ক্ষুধা লাগছে। সব হবে। বাবা জানলে কিন্তু আমার উপরে দোষ দিবে, বুঝিস কিন্তু। আচ্ছা, বলছিস তো যে খুঁজে দিবি? হ্যাঁ চল। ওরা তিনজন রিক্সা করে বাড়িতে চলে আসে। আবির বাড়িতে এসে দেখে ইরিন সোফাতে বসে আছে, আর পাশে ইরিনের মা ইরিনকে খাবার খাইয়ে দিচ্ছে। আবির সোজা গিয়ে ইরিনের লম্বা বিনুনি করা চুল ঠাস করে জোরে টান দেয়। ইরিন ও মাগো বলে চিৎকার করার আগে আবির চিৎকার করে বলা শুরু করে, বড় আম্মু, তোমার মেয়ে দেখো আমার কি জোরে চিমটি কাটলো। সারাদিন বাসায় ছিলাম না, ভাবলাম ওর সাথে এসে কথা বলি, তার আগেই আমাকে চিমটি দিয়েছে। কেন দিয়েছিস? তোর রুমে থাকছি বলে। ও আল্লাহ, মা, ও মা, এ কি, এই ছেলে কি বলে? সে নিজেই আমার। বানিয়ে আরও বল যে এসে তোর চুল ধরে টেনেছে। বড়দের সামান্য মিথ্যা বলা তোর কখনো যায়নি দেখছি। মা, সত্যি জিরাপের নানা আমার চুল ধরেই টেনেছে। দেখছো বড় মা, আমার কথা শেষ না হতেই কেমন গল্প বানাচ্ছে। ওই তোরে যে বললাম আমার কাছে একটু পড়তে বসিস, সেটা শুনেছিস? কি? আবির তো ঠিকই বলেছে। শুধু শুধু ছেলেটার সাথে এমন করিস কেন তুই? এত বান্দর হচ্ছিস দিন দিন। যা, বই নিয়ে পড়তে যা আবিরের কাছে। আমি উঠলাম। বড় মা, ক্ষুধা লাগছে, এরিনকে বলো খাবার দিতে। কি? এই, আমি জীবনে বেড়ে খাই না। দেখনি মা আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি নিজেই খেতে পারি না, আর আমি নাকি খাবার বেড়ে দেব? বড়দের সম্মান করতে শেখ, বুঝেছিস? আরে শিখবি না তুই এসব? বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে কী করবি তুই? যা, আবিরকে খাবার দে। আমার সিরিয়াল দেখতে হবে। একটু পর আড়িতে আসলে তো তোর খোঁজই পাওয়া যাবে না। আবির খাবার টেবিলে এসে বসলো। ইরিন আসে আবিরের পাশে, প্লেট সোজা করে ভাতের গামলা থেকে ভাত বেড়ে দেয়। ইরিন 3 চামচ ভাত বেড়ে দিয়ে তরকারির বাটি নিতে চায়। তখনই আবির বলে, ভাত আরও দে, এত অল্প ভাত কেউ খায়? দেখছেন তো ভালোই দিয়েছি, এবার যা লাগে আপনি বেড়ে নিতে পারছেন না? পারছি না, তুই বেড়ে দে। আচ্ছা। ইরিন আরও 2 চামচ বেড়ে দেয় প্লেটে। আবির তখন বলে, আর এত ভাত দিচ্ছিস কেন? আরও কমিয়ে দে, বড় মাকে ডাকবো, তুই আমার সাথে ফাজলামি করিস। আল্লাহ, আমাকে বাঁচাও। হয়েছে, কমিয়েছি। আর এত কমাচ্ছিস কেন? এত কমাতে বলিনি। ইরিন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। আবির মনে মনে হাসতে থাকে। আবিরের বেশ ভালোই লেগেছে ইরিনকে রাগাতে। তরকারি বেড়ে দেয় ইরিন। ইরিন যখন চলে আসতে যাবে তখনই আবির ডেকে বলে, ওই কোথায় যাচ্ছিস? মাখিয়ে দে, আমার মাখাতে ভালো লাগছে না। কি? আমি মাখাবো? এই, আপনার খেতে হবে না, উঠে যান। কি? তুই আমার খাবার কেড়ে নিচ্ছিস? বড় মা! আরে থামুন থামুন, ডাকতে হবে না। আমার থেকে ওনারা আপনার কথা বেশি শোনে। মাখিয়ে দিচ্ছি। গুড, মাখিয়ে দিয়ে পানি নিয়ে আসবি, বুঝেছিস? চোখের ডাক্তার দেখাবেন। কেন? চোখের ডাক্তার কেন দেখাবো? চোখের সামনেই পানির জগ রাখা, পানি আনতে বললেন কেন? এটা তো নষ্ট ময়লা পানি, তুই পানি এনে দে। পরিষ্কার পানি আনা লাগবে না। দাঁড়া।
আবির একটু তরকারি হাতে নিয়ে পানির জগের ভিতরে ঢেলে দেয়। ইরিন সাপের মতো ফোঁস করে জোরে শ্বাস নিতে থাকে। আবির ইরিনের দিকে তাকায়। ইরিনকে রাগলে আরও বেশি কিউট লাগে। আবার সে দুই পাশে চুলের লম্বা বেনি ঝুলিয়ে রেখেছে। ঠোঁট চোখের এক্সপ্রেশন দেখে যেন ফিদা হওয়ার মতো অবস্থা। আবির পিছনে হাত দিয়ে ইরিনের চুলগুলো টান দেয়। ইরিন আহ করে উঠল। একটা ছেলে আছে, মাঝে মাঝে ইচ্ছে করে সেফটি পিন দিয়ে তার সারা গায়ে ফুটো করে দিই। বিরক্তিকর। উফ। বেশি না বকে পানি নিয়ে আয়। যাচ্ছি। আবির চেয়ার ছেড়ে ওঠে। টি শার্টটা একটু নিচের দিকে টেনে নেয়। কোমরে হাত দিয়ে পিস্তলটা ঠিকভাবে রাখে। ইরিন আর চোখে আবিরের কোমরের দিকে তাকালো। কিছু একটার অস্তিত্ব টের পায়, কিন্তু প্রশ্ন করে না এখন। ইরিন পানির জগ হাতে নিয়ে পানি আনতে চলে যায়। আরিতা আসে সেখানে। আবিরকে দেখে আবিরের সামনে এসে দাঁড়ালো। ভাইয়া কেমন আছিস? বাপের বড় লোকের মেয়ে আসছে গরিবের কাছে, তা কি মনে করে? ভাইয়া দেখ, ছোটবেলায় আদর তুই বেশি করেছিস। আমি জানি তুই কেমন। তোর ওপর যে দোষগুলো দিয়েছিল সবাই, তা আমি এই বাড়ির সবাই বিশ্বাস করিনি। আমার সাথে তুই এমন করিস কেন? বাদ দে বাবা, এমপির থেকে কত টাকা নিয়েছিলে? আমি জানি না, হয়তো 50 লাখ টাকা। মাত্র? মাত্র? তুই এটা মাত্র বলছিস? জানিস খালি বাড়িটাই আছে, কিছু নেই আমাদের আর। না বুঝছি, ঠিক আছে। আরে এদিকে আয় তো মা। আসছি বড় আম্মু। আরিতা চলে যায়। ইরিন আসে পানি নিয়ে। জগটা সামনে রেখে ইরিন চলে যাবে, তখনই আবির ডাক দেয় ইরিনকে। ইরিন এগিয়ে আসে আবিরের কাছে। আবির বলে, এই পানি খাবো না, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আয়। ইয়া আল্লাহ, আমাকে একটু ধৈর্য দাও। আচ্ছা, আপনি আগে কেন বলেননি যে আপনার ঠান্ডা পানি লাগবে? আমার ইচ্ছা। আপনার ইচ্ছে বের করছি। আবির খাবার খেয়ে নেয়। অর্ককে মেসেজ করলো, আমার নামে প্রপার্টি কত টাকা হবে, সব ডিটেলস আমাকে পাঠিয়ে দাও তো। আবির যখন খাবার খেয়ে বাইরে আসতে যাবে, ইরিন আর আরিতা বাইরের দরজার সিঁড়িতে বসে গল্প করছিল। আবির শুনতে পায়, ধুর, ভাল লাগে না চায়ের দোকানের সামনে দিয়ে যেতে। চেয়ারম্যান আর এমপির ছেলে এত বিরক্ত করে। ভাইয়াকে বলবো? থাক থাক, ওদের সাথে বাচ্চা একটা ছেলে এসব পারবে না, ভয়ে চুপসে যাবে। কি রে, কি চুপসে যাবে? ভাইয়া, জীবন আছে না, সে এরিন আপুকে অনেক বিরক্ত করে। বাহ, এটা তো অনেক খুশির সংবাদ। এরিন যে সুন্দরী আজ প্রমাণ পেলাম। আমি তো ভাবতাম কোনো ছেলে ওটারে পাত্তা দেয় না, খালি বড়ই হয়েছে। আরে তোর লম্বু ভাইরে চুপ থাকতে বল। থাক, হরিণকে আর না জ্বালাই। মন চাচ্ছে একটা ল্যাং মেরে ফেলে দিই। থামো তো তোমরা, ছোটবেলা থেকে তোমাদের কাহিনী দেখছি। আল্লাহ তবে তোমাদের মিল করবে কে জানে। আবির কিছু না বলে বাড়ি থেকে বের হয়। হাসিব, নেহাল আর রাব্বি আসে। হাসিব আবিরের কাছে এসে বলে, আমার গাড়ি নাকি থানায় পুলিশ নিয়ে গেছে, কেমন লাগে বল? আবির, তুই এসেছিস মেরে ব্রাদার? থানায়? আচ্ছা থানায় চল। রাব্বি আসছে, চল আপাতত হাসিবের বিষয়টা দেখি। থানা ওসি কাশেম হায়দার একটা মালা শালা এমপির পা চেটে বেড়ায়, বহুত কাহিনী করবে রে। তাহলে তো খেলা জমবে। কিসের খেলা? আবির কিছু বলে না। নেহাল আর রাব্বির গাড়িতে উঠে পড়ে হাসিব আর আবির। উদ্দেশ্য ওদের এলাকার থানা। আবির অর্ককে মেসেজ করার জন্য ফোন বের করে। তার নামের প্রপার্টি 2 কোটি টাকার বেশি। আবির অর্ককে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, তোমাকে না বলেছিলাম কাশেমগঞ্জ থানার হেড অফিসারকে আমাকে জানাতে, জানাওনি কেন? স্যার সরি, আমি 1 ঘন্টার ভিতরে ওপর থেকে নিচে অবধি কে কে আছে সব পাঠাচ্ছি, ওয়েট। আচ্ছা। আবির, হাসিব, নেহাল আর রাব্বি মিলে থানায় আসে। থানায় প্রবেশ করতেই আবির অবাক হয়, কারণ থানার মধ্যে আবিরের বাবা সৈকত আহমেদ, আবিরের সব চাচা, এমনকি ইরিনের বাবাও বসে আছে। জহির সাহেবের ছেলে জায়ান ভাইও আছে। আবিরকে আসতে দেখেই ইরিনের বাবা আজাদ সাহেব এগিয়ে আসে। কি ব্যাপার আবির, তুই এখানে কেন? তোর বাবার সামনে তুই আসিস, কি হবে বল তো? বড় বাবা, তোমরা থানায় কেন? মানে তুই জানিস না আমরা থানায়? না, আসছি হাসিবের বাইক নিয়ে কথা বলতে। থানায় নিয়ে আসছে হাসিবের গাড়ি। হাসিব, এদিকে আয়। ফাজিল, তোর গাড়ি থানায় আমাকে বলতি আবিরকে কেন আনছিস? আবির ঝামেলা করলে কি হবে জানিস? বড় বাবা তুমি যাও, বাবার সাথে গিয়ে বসো।
আবিরের কথা শুনে আজাদ সাহেব আর কিছু বলে না। সৈকত সাহেবের পাশে গিয়ে বসে উনি। সৈকত সাহেব আবিরের দিকে তাকায়, আবিরও তাকায় সৈকত সাহেবের দিকে। সৈকত সাহেব আবিরের দিক থেকে চোখ সরিয়ে নিল। আবিরেরা ওদের বিপরীত চেয়ারে গিয়ে বসে। থানার প্রধান অফিসার আমজাদ আসলো। জায়ান ভাই এগিয়ে এসে বলে, দেখেন অফিসার, আমরা বহুবার এসেছি, সব কিছু ইনফর্ম করে এসেছি, পেপারসও সব লিগ্যাল, তারপরও এমপি কোনো বারবার লোক পাঠিয়ে টাকা চাচ্ছে। সমস্যা কি? আপনার কাছে বারবার বিচার দিয়েছে, কেসটা আপনি কেন দেখছেন না? আস্তে বলো আস্তে, এইটা তোমার বাড়ি না যে চিৎকার করবা। বসো, ভদ্রভাবে কথা বলো। কতবার এক কথা বলতে হয়? আপনি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না কেন? সমস্যা কি আপনার? শাট আপ। ওই হাবিলদার, এদিকে ভিতরে আসতে দিয়েছে কে? জায়ান, পিছনে আয়, আমি কথা বলছি। বড় চাচা? বয়স কম, রক্ত একটু বেশি গরম দেখছি। জায়ান পিছনে এসে দাঁড়ালো। জায়ানের সাথে হাসিবেরাও গিয়ে দাঁড়ায়। আবির দূরে একটা চেয়ারে বসে ফোনে গেমস খেলতে থাকে। আবিরের ফেভারিট গেম টেম্পল রান। আবিরের এদিকে যেন কোনো নজরই নেই। আজাদ সাহেব বলে, অফিসার, আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি, একটা মান সম্মান আছে। প্রায় রোজই বলা যায় এমপি সাহেব লোক পাঠিয়ে নয়তো তার ছেলেকে পাঠিয়ে বাড়ির মেইন গেট ভেঙে চুরে আসে, অকথ্য ভাষায় গালি দেয়, টাকা চাই। জিনিসটা খুবই খারাপ ব্যাপার। ছেলেদের আগামী সময় বিষয়টা মনে ছিল না। আজাদ সাহেব চুপ হয়ে গেল। ঘাড় ঘুরিয়ে আবিরের দিকে তাকায়। জোরে একটা শ্বাস নিল আজাদ। রাগে দুঃখে হাতখানা মুষ্টিবদ্ধ করে নিল তিনি। সৈকত সাহেব বলে, অফিসার, আমরা সব কিছু পরিশোধ করেছি। এমপিকে বলবেন পরবর্তী যেন এসব কিছু না করে, এর ফল কিন্তু ভালো হবে না। তাই নাকি? তা কি করবে শুনি? তো কথা কানা যায় না আপনার, তাই না? কি করব? আপনাকে থানা থেকে বের করে দিব। ভালোভাবে বলি তা আপনার কানে যায় না, তাই না? আমার চাকরি খাবেন? বাহ, ভালোই তো কথা বললেন। শুনেন, এই শহরে কেবল এমপি জামিনের সংবিধান চলে, পারলে চাকরি খান। তোকে শালা মেরেই ফেলবো। ওই কি বললি তুই? তোকে তো। অফিসার বাদ দেন, আসলে আমরা আজাদ সাহেব জায়ানের সামনে এসে কথাটা বলে। আমজাদ এসে আজাদের পাঞ্জাবির কলার টেনে ধরে। পাঞ্জাবির বোতামগুলো কট করে কেটে পড়ে যায় নিচে। জোরে টেনে ধরে আমজাদ বলে, চল, তোদের সবাইকে থানায় ঢুকিয়ে এমন জায়গাতে চালান করে দেব, বউ বাচ্চার কথা ভুলে যাবি। বের হো সব, তোদের জন্য আর থানা না দেখি। যা, বের হো সব। আবির চুপচাপ বসে আছে। সব কিছু আবির দেখছে। সৈকত আর আজাদ সাহেবের ধাক্কা দিতে থাকে অফিসার আমজাদ। আজাদ সবাইকে বের করে আনে। তবে বের হওয়ার আগে জায়ান আবিরের সামনে দিয়ে যাওয়ার সময় বলতে শুরু করে, কোলাঙ্গার একটা জন্ম হয়েছিল বাড়িতে, নিজের বাপেরও অপমান দেখো বসে থাকে। জায়ান, চুপ কর, সে আমাদের সন্তান না, তাকে কেন এসব শোনাচ্ছিস? হারামিটার জন্যই তো সব হলো। বের হ, চল, বাদ দে, বাড়িতে চল। আজাদ সাহেব ওদের সবাইকে নিয়ে আসে থানার বাইরে। সবাইকে বুঝিয়ে গাড়িতে ওঠায়। জায়ান বলে, আপনি আসবেন না? তোরা যা, আমার বাজারের দিকে কাজ আছে একটু। আচ্ছা, তাড়াতাড়ি বাড়িতে আসিস, বিজনেস শুরু করার জন্য নতুন করে প্ল্যান করব। আচ্ছা ঠিক আছে। আজাদ সাহেব থানার দিকে প্রবেশ করে। আমজাদ অফিসার আবিরের দিকে তাকায়। আবিরকে ডেকে বলে, আপনার কি সমস্যা? আসেন, বলেন কি হয়েছে। আমাদের বাইকটা রাস্তায় ছিল, আমাদের পুলিশ থানায় নিয়ে এসেছে। আবির আমজাদের সামনে এসে বসে। আবিরের ভাবসাব দেখে আমজাদের রাগ ওঠে, কিন্তু কিছু বলতে পারছে না। আমজাদ সাহেব ইন্সপেক্টরকে ডাক দেয়। এদের গাড়ি কি থানায় এনেছো? জি স্যার, গাড়িটা নো পার্কিং জায়গাতে ছিল, এই জন্য নিয়ে এসেছে। মোটেও না, রাস্তার এক পাশেই ছিল। এরকম একটা জায়গাতে রেখে মানুষ তো রাস্তার পাশেও হিসুও করে, তাই বলে কি গাড়ি তুলে আনতে হবে? আর এটা তো চুরি বলে। আমি চাইলে তো চুরির জন্য জিডি করতে পারি, কারণ আমার গাড়ির চাবি ছিল গাড়িতে। আপনারা কেন না বলে নিয়ে আসবেন? এত কথা বলো কেন তুমি? কোথাকার? হ্যাঁ, জিডি সম্পর্কে ধারণা আছে কোনো? গাড়ি মামলা হবে, জরিমানা হবে, আজকে জিডি মারাতে। দেখুন অফিসার, মেন রাস্তা হতে গাড়িটা অনেক দূরেই ছিল। ফুটপাথ যদি থাকতো সেটা থেকেও দূরে। আপনারা কি টাকা খাওয়ার জন্য এমনটা করছেন? কি বললি শালা? টাকা? তুমি টাকা নেবে দাও শালা, সবগুলোকে থানায় ঢোকায় রাখবো।
1 মিনিট স্যার, আমাদের ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আবির কথাটা বলল। আমজাদের টেবিলের এক কোণায় পান সাজিয়ে কাগজে মুড়িয়ে রাখা। আবির সেটা হাত লম্বা করে টেনে নিল, তারপর কাগজটা ছিঁড়ে পানটা বের করে বলে, পানে জর্দা, তামাক, সুপারি, চুন, এই মশলা সেই মশলা সব দেখি আছে। বাপরে, মাথা ঘুরে না? ওই কে রে তুই? তোর সাহস তো দেখি কম না, ওর ভিতরে ঢুক। আপনার পান আপনিই খান, বাইকের চাবিটা দেন, বাসায় চলে যাই। কথা বুঝিস না, মামলা হবে, জরিমানা হবে, গাড়ি কাগজপত্র দেখাবি, তারপর গাড়ি পাবি। কিন্তু গাড়ি তো রাস্তার উপরেই ছিল না, গাড়িতে কোনো হর্ন লাগানো নেই, এক্সট্রা লাইটও নেই, মডিফাইও করা না, তাহলে মামলা কেন? মামলা কেন দিব বুঝিস না? জরিমানা 10,000 টাকা, এখনই দে। আবির ফোনটা বের করলো। অর্ক আমজাদের 14 গোষ্ঠী ডিটেলস পাঠিয়ে দিয়েছে, এমনকি সে কবে পুলিশে জয়েন করেছে, কোথায় কোথায় বদলি হয়ে এসেছে, কত টাকা বেতন, সব কিছু পাঠিয়ে দিয়েছে। আবির বলল, আপনার নাম আমজাদ সর্দার, চাকরি জীবনে 15 বার বদলি হয়েছে, এখানে এসেছেন 5 বছর হলো, এসপি পদে 40,000 টাকা বেতন, খারাপ না। এমপির নামটা যেন কি জামিল সাহেব, তাই তো? শোন আমজাদ, তোরা তোর এমপির ক্ষমতা তোদের পিছনে যে ফোঁটা আছে না, ওটার মধ্যে ভরে দিব। গাড়ির চাবির ফেরত দে। আপনার নাম আমজাদ সর্দার না? চাকরি জীবনে 15 বার বদলি হয়েছে, এখানে এসেছেন 5 বছর হলো, এসপি পদে 40,000 টাকা বেতন, খারাপ না। এমপির নামটা যেন কি জামিল সাহেব, তাই তো? শোন আমজাদ, তোরা তোর এমপির ক্ষমতা তোদের পিছনে যে ফোঁটাটা আছে না, ওটার মধ্যে ভরে দিব। গাড়ির চাবি ফেরত দে। অনেকক্ষণ দেখেছি একাই নেতাগিরি দেখিয়ে বেড়াচ্ছিস। তোর একটা বউ আছে, 3টা সন্তান, বুঝতে পারছিস না? তোর সন্তানদের বাবা হারা করাবো, নাকি সন্তানরা তোর ভ্যানের উপর শুয়ে শুয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করানোর মতো অবস্থা করব? ওই কে রে তুই? আমার সাথে এভাবে কথা বলছিস? হাসিব, বাইরে যা। বাইরে? বললাম না বাইরে যা। আবিরের ঝাড়ি খেয়ে সবাই বাইরে চলে গেল। আমজাদ অফিসার সহ বাকি পুলিশেরা সবাই আবিরের দিকে এগিয়ে আসে। আবির টেবিলে থাকা পেপার ওয়েট দিয়ে আমজাদের কান বরাবর জোরে একটা আঘাত করে। আমজাদের কানের উপর অংশ ফেটে রক্ত বের হয়। তারপর আবির কোমর থেকে পিস্তল বের করে আমজাদের দিকে তাক করলো। তারপর পকেট থেকে আবিরের কার্ড বের করে আমজাদের দিকে মেলে ধরে। আমজাদ কার্ডের দিকে এক নজর তাকায়, তারপর বড় একটা ঢোক গিলে আমতামতা করে বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন স্যার, আপনাকে চিনতে পারিনি, সরি স্যার, স্যার আমাকে মাফ করে দিন। আবির পিস্তলটা কোমরে গুজে চেয়ারে বসলো। আবিরের হাতে রক্তগুলো আমজাদের গায়ে মুছে নিল, তারপর বলল, চাবি দে বাইকের, আর সৈকত সাহেবের সমস্যাটা তুই নিজে দেখবি, নিজের সব পেপারস রেডি করে এমপির থেকে ঝামেলা শেষ করবি, মনে থাকে যেন। জি স্যার, আমি সব দেখছি, আপনি কোনো চিন্তা করবেন না। গুড। আর এখানে যা হয়েছে তা যেন বাইরে কেউ না জানে। আবির বাইকের চাবি নিয়ে বাইরে চলে আসে। হাসিব, নেহাল আর রাব্বি বসে আছে একটা গাছের নিচে। আবির চাবিটা এনে বাইকের কাছে আসলো। আবির রেগে আছে, কেউ কোনো প্রশ্ন করলো না। হাসিব বাড়িতে ফোন করে, তার মাকে কল দিয়ে বলে, মা বাইক পেয়েছি, বাসায় আসছি। আচ্ছা শোন, আবিরকে বাড়িতে নিয়ে আয়, কতদিন পর আসলো, ডিনারটা করে যাক, রাব্বি নেহালকেও ডাকিস, সবাই আয় বাড়িতে। আচ্ছা রাখো। এই আবির, আমাদের বাসায় আজকে ডিনার, চল, মা যেতে বলেছে। তাহলে তুই ওদের সাথে যা, আমি পরে আসছি, বাইক নিয়ে গেলাম। আবির কোনো কথা না শুনেই বাইককে টান দেয়। থানা থেকে বেরিয়ে জোরে টান দিয়ে চলে আসে আবির। নিজেদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটা বাগানে আসে। বাগানটাতে কৃষ্ণচূড়া ফুলের গাছ, কদম ফুলের বড় বড় গাছ। মোটা কদম ফুলের গাছের নিচে এসে আবির দাঁড়ালো। এটা মিনি পার্কও বলা চলে। বাগানের সামনে একটা পুকুর। শিরিনের কথা মনে পড়লো। শিরিনের কথা ভেবে আবিরের চোখ বেয়ে পানি পড়া শুরু করেছে। শিরিন হলো ইরিনের বড় বোন। ইরিন ব্যালকনিতে বসে আছে, আবিরের কথা ভেবে মুচকি মুচকি হাসছে। আবিরের সাথে ঝগড়া না করলে যেন ওর একটুও ভালো লাগে না। যদিও সে ইচ্ছে করে না, হয়ে যায়, তবে এটাতে সে অন্যরকম ভালো লাগে অনুভব করে। আবিরকে তার পরিবার কেন এত পছন্দ করে সেটা ইরিন জানে না, তবে ইরিনের মাঝে মাঝে হিংসা হয় তার মা বাবার প্রতি, কারণ ইরিনের থেকে বেশি আদর আবিরকেই করে ওনারা। কিন্তু আবির কোথায়, এখনও বাসায় আসে না কেন? সেই যে দুপুরে বের হয়েছে, আসেই না। এত বছর পর দেশের বাড়িতে এসেছে, তাও কোনো পাত্তাই নেই। আজাদ সাহেব বাড়িতে আসে, বাড়িতে এসে চিল্লিয়ে আবির আবির বলে ডাকে, কিন্তু আবিরের কোনো সাড়া নেই। ইরিন দৌড়ে আসে ওর বাবার সামনে। ইরিন বলে,
তোমার পছন্দের ছেলে এখনো ফেরেনি? দেখো কোথায় ঘুরে বেড়াচ্ছে। বাঁদরের যা স্বভাব, মানে বনে বাদারে ঘুরবে। বনে বাদরে মানে নিঝুমপুরি বাগান? আরে আমি সেটা বলিনি, আসেনি এখনো বাসায়। আজাদ সাহেব ঘর থেকে বের হয়, দ্রুত তার গাড়ি নিয়ে নিঝুমপুরি বাগানে এসে থামলো। পাকা রাস্তার একপাশে গাড়িটা রেখে চিকন সরু পথ ধরলো। পায়ে 5 মিনিট হেঁটে বাগানটাতে ঢুকলো। পুকুরের উপরে গোল চত্বর ছাদ বানানো, সেই ছাদের উপরে গোল গোল লাইট লাগানো আছে। জায়গাটা আবিরদেরই। আজাদ সাহেব দূর থেকে দেখে আবির কদম ফুল গাছের নিচে বসে আছে, সামনে বাইক রাখা। আজাদ সাহেব পাশে এসে শিকড়ের উপরে বসলো। আবির না তাকিয়েই বলে, বড় বাবা, এই গাছটার কথা মনে পড়ে? তখনও যেমন ছিল এখনও তেমনই আছে। অদ্ভুত রকমের ঠান্ডা এখনও গাছতলাতে। এখানে কেন এসে বসেছিস? আজকে তোমার বড় মেয়ের জন্মদিন, মনে নেই? আমার আছে সব মনে, ভালো লাগছিল না, তাই এখানে এসে বসে আছি। না, বসবি না, সে আমাদের কাছে আর নেই। এই গাছতলাটা ওরই পছন্দের ছিল। ঠিক আছে, চলো উঠি। তোকে একটা প্রশ্ন করার ছিল আবির। থানায় যা হয়েছে তা গোপন রাখবা, আশা করি। সময় হলে সব বলবো। আমি ক্ষতি করতে আসিনি, আগেও করিনি। আমি জানি রে পাগলা, তুই নির্দোষ। সবাই তোকে ভুল বুঝছে। চাইলে সত্যটা প্রকাশ কর। প্লিজ বাবা, এটা সেদিন তোমাকে বারণ করেছিলাম। এটা নিয়ে আমি যতদিন কথা না বলবো তুমিও বলবো না। শিরিন ভালো থাকুক। চলো তো, ভালো লাগছে না। আর ভাবছোস থানার কথাটা কিভাবে জানলাম? তোমার গাড়িটা থানার বাইরে দেখছিলাম, তুমি আমাকে রেখে কখনো বাসায় আসতে না, তাই থানায় ঢুকেছিল। চলো উঠি। আবির আর আজাদ বাগান থেকে বের হয়। দুজনে যার যার গাড়িতে করে যেতে থাকে। আজাদ সাহেব ভাবতে থাকে, আবির কে? সে কি করতে চাইছে? সে কেন এসেছে? বাড়িতে আজ ভালোই রান্না করা হয়েছে। হিয়া খালি বকা শুনে যাচ্ছে, আর বকাটা দিচ্ছে ওরই ভাই হাসিব। বারবার হিয়াকে নিয়ে এটা সেটা করিয়ে নিচ্ছে। হিয়া, যা তো শশা কেটে আন। আবির বিরিয়ানির সাথে শশা খায় অনেক। আবির? কে আবির? কোথাকার আবির? ওই, তোমার সেই থেকে আবির আবির করছো কেন? প্রেসিডেন্ট নাকি যে আসছে আর যার জন্য এত কিছু করছো? প্রেসিডেন্ট। তোর কোনো সমস্যা? যা দ্রুত কাজ কর। আবির বজ্জাটাটা কে? আসুক, মজা বোঝাবো। আরে চিনিস না তোর বান্ধবীর ভাই? কোন বান্ধবী? কিসের বান্ধবী? আরে আরিতার ভাই আবির, ছাগল কোথাকার। জন্মের মতো নানু বাসাতেই বড় হয়েছিস। 10 পাস করে এখানে এসে তো আর আবিরকে চিনবি না। আসলে দেখবি, যা কাজ কর। হিয়ার আগে গজগজ করতে করতে ফ্রিজের কাছে আসে। এমনিতে হিয়ার মনটা খারাপ। সকালে সেই ছেলেটাকে নিয়ে হিয়া ভাবছে, কে সেই ছেলে যাকে দেখে হিয়ার মনে যেন কল্পনা সরছেই না। যদিও ছেলেটা কিউট, তার জন্য ভাবছে না, এক কথাতে কেমন যেন ইমপ্রেস হয়ে গিয়েছিল হিয়া। ইস, ছেলেটাকে যদি আবার দেখা পেত। হিয়া এসব ভাবছে। হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পায়। হাসিব বলে, হিয়া, যা দেখ আবির এসেছে, দরজাটা খুলে দে। আবিরের নাম শুনতেই রাগটা আরও বেড়ে গেল। ঠান্ডা পানি গায়ে মারার ধান্দায় হিয়া 1 বোতল পানি নিয়েছে। তারপর দরজার কাছে যায়। দরজা খুলতেই আজাদ সাহেব আর আবির বাড়িতে আসে। দুজনে বেশ হাসি মুখেই ঘরে প্রবেশ করে। ইরিন আর মাইমুনা বেগম দুজনকে দেখে অবাক হয়, কারণ দুজনে অনেক খুশি। দুজনকে আসতে দেখে মাইমুনা বেগম বলে, বাবা, আজ দুজনে এত খুশি যে, কি ব্যাপার? আসলে বলা যাবে না, বললে তোমরা হাসবা। আমারও হাসি। থাক থাক, হরিণের এত ঘটা করে হাসতে হবে না। হরিণ আসলে বনের গাছপালা উড়ে চলে আসবে। এই, আপনি আমাকে আবার হরিণ বললেন কেন? হাম্মু, দেখোছো তো, তোমাদের প্রিয় ছেলে সব সময় আমার সাথে লাগে, সব সময় এমন করে। নে, শুরু হয়ে গেল দুজনের মধ্যে। তোরা ঝগড়া বাদ দিয়ে খাবার খেতে পাই। বড় মা, আজকে হাসিবদের বাসায় ডিনার দাওয়াত আছে, ফ্রেশ হয়ে যাব। সারাদিন বাইরে বাইরে ছিলি, গোসল করে যা। বাড়িতে কি খাবার নেই? মানুষের বাড়িতে খেতে যাওয়া লাগবে? তোর কি? আবির নিজের রুমে আসলো। ফোনটা চার্জে দিয়ে ড্রেস খুলে ওয়াশরুমে চলে যায়। গোসল শেষ করে যখন সে বের হবে, তোয়ালে খুঁজতে থাকে। সেখানে কোনো তোয়ালে নেই। আবিরের পরনে 3/4 প্যান্ট। আবির ভেজা গায়ে বাইরে আসলো। এসে দেখে ইরিন ওর বিছানায় বসা। ইরিনের হাতে তোয়ালে। ওই, তুই এখানে কেন? তোয়ালে দে।
ইরিন কোনো কথা বলে না, আবিরের ভেজা গায়ের দিকে তাকিয়ে থাকে। আবিরের বুকে কোনো লোম নেই, জিম করা পেটানো বডি। আবিরের গা থেকে ভেজা পানি গড়িয়ে পড়ছে নিচের দিকে। আবির ইরিনের দৃষ্টি নোটিস করতেই নিজেকে 2 হাত দিয়ে ঢেকে বলে, ওই কোন দিকে নজর তোর? তোয়ালে দে এখনই। বয়ে গেছে আপনার দিকে তাকাতে। শুকনো শিয়ালের মতো শরীর, আবার সেটা 2 হাত দিয়ে ঠেকেছে। ওই তুই সামনে থেকে যা, তোরে তাকাতে বলিনি। আমার শরীর আমি বুঝবো। 1 হাত দিয়ে উঁচু করলে আকাশে উঠে যাবি, আবার সে আসছে আমারে শুকনা বলতে। তাই নাকি? খুব শক্তি। এত পারেন তো যান না, জীবনের সাথে গিয়ে কিছু বলুন। আসছে ভাব নিতে। হ্যাঁ, জীবনকে? আরে চিনলেন না? ওই যে আরিতা তখন বলল এমপি আর চেয়ারম্যানের ছেলে আমাকে রাস্তায় বিরক্ত করে। আব্বুকে বলেছিলাম, কিন্তু বলেছে পুলিশের কাছে যাবে। গিয়েও ছিল, কিন্তু উল্টো বাবাকে অপমান করেছে। অনেক খারাপ। আপনার বাবা আমার সাথে একদিন গিয়েছিল, ওনাকেও অপমান করে। আমার বাবাও তো বিয়ের আগে নাকি মাকে টিস করতো, পরে মাকে নাকি জোর করে বিয়ে করেছে। তার মানে তুইও কি জীবনকেই বিয়ে করবি? এ আল্লাহ, আমার কি হবে রে? কি কি বললেন আপনি? আমি কেন বিয়ে করব? আর কি বললেন? আপনার কি হবে মানে? কি হবে রে? কার সাথে ঝগড়া করবো রে? কাকে আমি মারবো রে? আবির কথাটা বলেই ইরিনের গাল টেনে ঠাস করে কপালে একটা চড় দেয়। তারপর তোয়ালেটা কেড়ে নিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। ইরিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আবিরের চলে যাওয়ার দিকে। মেয়েটা এমনিতে চিকন, তার উপর মারাত্মক সুন্দরী। মুখটা একদম লাল হয়ে গেছে ইরিনের। ইরিন দ্রুত উঠে ওয়াশরুমে দরজা আটকে দেয়। তারপর ফোনের চার্জার খুলে আরামসে বসে থাকে। আবির তোয়ালে পেঁচিয়ে দরজা খোলার জন্য আসে, তখনই বুঝতে পারে বাইরে থেকে আটকে রাখা। চিল্লিয়ে আবির বলে, ওই এডি বেডি, দরজা খোল ফাজিল, দরজা আটকে রাখছিস? তোকে যে কি করবো? খুলবো না দরজা। আমাকে মারার সময় আপনার মনে কিছু হয়নি? আপনি বাঁদর হলে আমিও বাঁদরিনি। সব সময় আপনি বাদরুম করবেন, এটা তো হবে না গো। তোর এত সাহস কে দিয়েছে রে? একবার দরজা খোল, তারপর তোকে বোঝাচ্ছি। খুলতে পারি, তবে একটা শর্তে, আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে। আচ্ছা নিব, এখন খোল। আর সাথে আইসক্রিম ফুচকা সব খাওয়াতে হবে। আচ্ছা দিব। চকলেট দিতে হবে। বৃষ্টিতে ভিজতে হবে, আম্মু দেন না ভিজতে। আর হ্যাঁ, দরজা খোল। আমি যখনই যা বলবো সব শুনতে হবে। সব করব। ওকে, তাহলে আরো 2 ঘন্টা ওখানেই থাকুন। উফ। ইরিন দরজা খুলে দেয়। আবির দ্রুত বের হয় ওয়াশরুম থেকে। ইরিনের কান টেনে ধরে বলে, বেয়াদব যা রুম থেকে, তোরা যেন এদিকে না দেখি। ক্ষমতার অপব্যবহার করছেন, এটা ঠিক না। আহারে, যা রুম ছেড়ে দিলাম, আমি প্যান্ট পরবো। যা। এখানেই পারেন। ওই তুই যাবি? যাচ্ছি, খালি ঝাড়ি দিবে। ইরিন চলে যায়। আবির মুচকি হাসে। আবিরের থেকে অনেক ছোট ইরিন, পিচ্ছি একটা মেয়ে, কিন্তু বাথরুমের বেলায় খুব পাকা। আবির তাড়াতাড়ি রেডি হয়। কালো প্যান্টের সাথে কালো শার্ট পরেছে, হাতে ঘড়িটা পরে নিল। ফোনটা নিতে গিয়ে দেখে ফোনে চার্জই হয়নি। চার্জার খোলা, কাজটা ইরিন ছাড়া কেউ করবে না। যতটুকু হয়েছে ফোনটা পকেটে নিয়ে আবির বের হয়। হাসিবদের বাড়িতে আজ ভালোই রান্না করা হয়েছে, তবে হাসিবের বোন হিয়া খালি বকাই শুনে যাচ্ছে সবার কাছে, কারণ কাজের কাজ কিছুই করছে না, খালি নষ্ট করছে। আর বকাটা দিচ্ছে ওরই ভাই হাসিব, বারবার হিয়াকে দিয়ে এটা সেটা করিয়েই নিচ্ছে। হিয়া যা তো, শশা কেটে আন। আবির, বিরিয়ানির সাথে শশা খায় অনেক, জলদি যা। একটা কাজ এখন বললে করতে করতে 2 ঘন্টা লাগাবি। শ্বশুর বাড়িতে গিয়ে কী যে করবি। আবির? কে আবির? কোথাকার আবির? ওই তোমরা সেই থেকে আবির আবির করছো কেন? প্রেসিডেন্ট নাকি সে, যে আসছে তার জন্য এত কিছু করছো? খালি এটা ওটা করতে বলছো। প্রেসিডেন্ট, তোর কোনো সমস্যা? যা দ্রুত কাজ কর, ঢিলামি করবি না। আবির বজ্জাতটা কে? সে আসুক, মজা বোঝাবো। বেটার জন্য খালি কাজ করাচ্ছে আমাকে দিয়ে। ওই কাজ চুরুনি, কী করলি? খালি প্লেট সাজিয়েছিস। আর চিনিস না তুই আবিরকে, তোর বান্ধবীর ভাই? কোন বান্ধবী? কিসের বান্ধবী? আরে আরিতার ভাই আবির, ছাগল কোথাকার। জন্মের পর তো নানু বাসাতেই বড় হয়েছিস, 10 পাস করে এখানে এসে তো আর আবিরকে চিনবি না। আসলে দেখবি, যা কাজ কর। হিয়ার আগে গজগজ করতে করতে ফ্রিজের কাছে আসে। এমনিতে হিয়ার মনটা খারাপ। সকালে সেই ছেলেটাকে নিয়ে হিয়া ভাবছে, কে সেই ছেলে যাকে দেখে হিয়ার মনে যেন কল্পনা সরছেই না। যদিও ছেলেটা কিউট, তার জন্য ভাবছে না, এক কথাতে কেমন যেন ইমপ্রেস হয়ে গিয়েছিল হিয়া।
আসলে ইমপ্রেস হয়েছে কি না হিয়া নিজেও তা বুঝতে পারছে না, তবে ছেলেটার কথাটা ভাবিয়েছে বেশ। ইস, ছেলেটাকে যদি আবার দেখা পেত, কিন্তু কোথায় পাবে দেখা, কোথায় থাকে সে? হিয়া এসব ভাবছে। হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পায় সবাই। হাসিবেরা রান্নাঘর থেকে খাবার আনছিল টেবিলে, এই জন্য হাসিব হিয়াকে বলে, হিয়া যা দেখ, হয়তো আবির এসেছে, দরজাটা খুলে দে। আবিরের নাম শুনতে রাগটা আরও বেড়ে গেল হিয়ার। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলো। আবিরের গায়ে মারার ধান্দায় হিয়া 1 বোতল পানি নিয়েছে, তারপর দরজার কাছে যায়। আবির ভেবেছিল হাসিব দরজা খুলবে, এই জন্য ঘুরে একটা সিগারেট হাতে নিয়েছে। দুজনে বাইরে বসে খেয়ে আবার ভিতরে যাবে। হিয়া দরজা খুলতেই পানির বোতল খুলে আবিরের দিকে ছুঁড়ে মারে। হিয়া যখন পানির বোতলের মুখটা খুলছিল, এর মধ্যে আবির তার হাত পিছন দিয়ে বাড়িয়ে হাসিবের শার্ট মনে করে হিয়ার জামার টান দেয়। বলতে যাচ্ছিল বাইরে আয়, কিন্তু ব উচ্চারণ করতেই ঠান্ডা পানি আবিরের মাথার উপর এসে পড়ল। আবির চিৎকার দিয়ে চমকে ঘুরে তাকায়। আবির দেখে একটা মেয়ে, তাকে চেনা চেনা লাগছে। মনে পড়ে সকালে দেখেছে। হিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে আবিরের দিকে, যার কথা সে ভাবছিল সেই ছেলেটাই সামনে দাঁড়ানো। মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে। হিয়া বলে, ইয়া আল্লাহ, নিজের মনে নিজেই পাঁচ খাইলাম, আমি পালাই। ওই আবির, কি হয়েছে রে? এভাবে চিৎকার দিলি কেন? কি আর করার, সুন্দরী দেবীর পূজা না করে যখন বর দেয়, তখন আর কি বলবো বল। ও বুঝেছি, ফাজিল মেয়েটা এমন করছে। মা, ও মা, তোমার মেয়েকে কিছু বলবে, বুঝেছো? আবিরের গায়ে ঠান্ডা পানি ছুঁড়ে মেরে পালিয়েছে। আচ্ছা থাক, বাচ্চা মানুষ, একটা দুটো চকলেট আনলেও ভালো হতো। ওই, আমাকে বাচ্চা বলবেন না একদম, আমার নাম হিয়া। আবির, ভিতরে আসো বাবা, বাচ্চা মানুষ, কিছু মনে করো না। উফ মা, তুমি কেন বাচ্চা বলবো আমাকে? আমি বাচ্চা না, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, সব সময় বাচ্চা বলো। হিয়া আড়ালে দাঁড়িয়েছিল। আবির প্রথমে তাকে বাচ্চা বলতেই ফোঁস করে ওঠে। আবির হিয়ার দিকে তাকায়। দেখতে মেয়েটা যথেষ্ট মায়াবী, তার উপর পিচ্ছি পিচ্ছি ভাব। আবির একটা জিনিস বুঝতে পেরেছে, হাসিবের বন্ধুর সামনে আগে হয়তো হিয়া লজ্জা পায়নি, তবে আজকে হাসিবের সামনে লজ্জা পাচ্ছে। আবির ভিতরে আসলো, সোফাতে বসে সে। হাসিব, নেহাল মানে সবাই ওদের কাজ করতে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ হিয়া সামনে আসে, পিছনে 2 হাত রেখে আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আমি দুঃখিত, আমি বুঝতেই পারিনি যে আপনি আসবেন, এক্সট্রিমলি সরি। কিন্তু কার জন্য এই ফাটটা পাতা ছিল শুনি? আসলে সেটা বলা যাবে না। এই নিন তোয়ালে, মাথাটা মুছে নিন। বাহ, ভালো সার্ভিস তো। বাড়িতে কোনো আত্মীয় আসলে এরকম চলে, তাই তো? এই না 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 না, আপনি ভুল বুঝছেন। আচ্ছা, আমাকে চিনতে পারছেন না? না তো, চিনতে পারছি না। সে কি, সকালেই তো দেখা হলো। হায় আল্লাহ। আসলে সুন্দরী মেয়েদের মনে রাখতে নেই, তাদেরকে নিয়ে ভাবতেও নেই। তার মানে তুমি হলো সুন্দরী, আর তোমাকে নিয়ে বেশি ভাবলে সমস্যা আছে। কি সমস্যা বলেন তো? আমি তো সমস্যা করি না। অলরেডি করেই তো ফেলেছি, এখন তো তোমাকে নিয়ে সারা রাত ভাবতে হবে। তাই কি? ভাবলে কি হবে এমন? আমি পিঁপড়া নয় যে মিষ্টির দিকে এগিয়ে যাব। হিয়া লজ্জা পেতে থাকে। আবির হিয়ার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে থাকে। হিয়া অনেক সুন্দরী, তবে ইরিনের থেকে একটু কম। ইরিন তো মহা সুন্দরী। সব কিছু রেডি করে হাসিবেরা আসলো। আবিরকে ডাক দেয়। আবির যায় খাবার টেবিলে। হাসিব বসে না, সে সার্ভ করে দেবে। ভাইয়া তুই বস, আজকে আমি বেড়ে দেব। কি, তুই ঠিক আছিস তো বোন? আমি ঠিক নেই মানে? কি বলিস তুই? না মানে তুই তো হঠাৎ এমন চেঞ্জ, প্রথমবার তুই বেড়ে দেওয়ার কথা বললি, আলছে মেয়ে বলে কি? এই চুপ করো তো, আমি সব কাজ পারি, ঠিক আছে? তোমরা খেতে বসে তো কথা বলো কেন? দেখি ভাত বেড়ে দিই। তোমাদের বন্ধুর দিকে একটু খেয়াল করো। আমাদের বন্ধু তোর ভাই তো, আমাদের বন্ধু করছিস কেন? ভাইয়াটা চুপ করো তো, সেটা আমি বুঝবো, তোর শিখিয়ে দিতে হবে না। আবির মাথাটা নিচু করে নিল। হিয়া নিজের থেকে খাবার বেড়ে দেয় আবিরকে। সব কিছু বেড়ে দিল। হাসিব, নেহাল, রাব্বি বসে আছে। কিরে, আমাদের বেড়ে দে। তোমাদের সামনেই তো সব আছে, তোমরা নাও। দেখছো না আমি বিজি? যা বাবা, বুঝেছি। দোস্ত, তুই সব বেড়ে দে। ওরা সবাই একসাথে খাওয়া শুরু করলো। আচ্ছা, তোমার কি মনে হয় আবির কেন এসেছে? সাবিনা বেগমের কথা শুনে সৈকত সাহেব পিছনে ঘুরে তাকালো। নিজের স্ত্রীর মুখে প্রশ্নটা শুনে জোরে একটা শ্বাস নেয়। নিজের ছেলের জন্য আজ এত কিছু হলো, তারপরে তিনি কিছু বলেনি। সাবিনা বেগম আবার প্রশ্ন করে, আবির দেখেছো কত বড় হয়ে গেছে? যতই রাগ করে থাকি না কেন, আমি তো ওর মা। তোমার চক্ষু আড়ালে আবিরের জন্য কত রাত কেঁদেছি।
কোথায় গিয়েছি, কি করছে ছেলেটা ভেবেই কষ্ট হতো। ভেবেছিলাম তো সে মরেই গেছে, কিন্তু হঠাৎ সে ফিরে এসেছে। হ্যাঁ, সে মরে গিয়েছে। সে আমাদের কাছে মৃত। ওর কোনো অস্তিত্ব স্মৃতি আমি রাখতে চাই না। থানার মধ্যে যখন পুলিশ আমাকে অপমান করলো তখন সে চুপচাপ বসেছিল। বাপ যতই খারাপ হোক, বাবাকে কেউ কিছু বললে সেটা সন্তান সহ্য করে, অথচ সে চুপচাপ বসেছিল। আসলে কি করব? দ্বিতীয় সন্তান নেওয়াটা আমার সবচাইতে বড় ভুল ছিল। আরাফের মা। এভাবে বলো না, আমাদেরই ছেলে তো। চুপ। আর একটা কথাও আমি ওর ব্যাপারে শুনতে চাই না। ওর মতো একটা ছেলে মরে গেলেও কষ্ট হবে না। সাবিনা বেগম আর কিছু বলার সুযোগ ও সাহস দেখায় না। ছেলের জন্য মনটা কেমন হাহাকার করে উঠল। না পারে ছেলের সামনে যেতে, আর না পারে কারো কাছে ছেলের কথা বলতে। আমজাদ পুলিশ অফিসার এমপি জাভেদ সাহেবের সামনে বসে আছে। জাভেদ সাহেব রাগী ভাব নিয়ে আমজাদকে বলল, তোকে এনে রেখেছি আমার কাজের জন্যে। এখানে আমি ছাড়া কারো কথা, কারো ক্ষমতা চলে না। তুই আমাকে বলিস সৈকতের সব লিগ্যাল ডকুমেন্ট ফেরত দিতে। স্যার আপনি বুঝতে পারছেন না কেন? ও অনেক ঝামেলা করবে। আমার মাথার ব্যান্ডেজ দেখে বুঝতে পারছেন না? কে সে? আমার এরিয়াতে এসে পুলিশ মেরে যাবে এমন সাহস তো কারো নেই। আর যেই আসুক আমার সাথে তো তার দেখা হবেই। স্যার সে অনেক ক্ষমতাশালী। প্লিজ আমি যা বলছি সেটাই করেন। আমি তার সাথে আপনার দেখা করবো, মানে আপনার কাছে আনবো আমি তাকে। প্লিজ। নাম কি তার? আবির হাসান। আমি বলতে পারবো না সে কে। ঠিক আছে, আমি নিজেই জেনে নিব সে কে। যা, তোর কথা শুনলাম। মাঝে মাঝে কিছু জিনিস মেনেও নিতে হয়। যা, সৈকতের আর জ্বালাবো না। জাভেদ সাহেবের থেকে সব পেপার নিয়ে আমজাদ যেন হাফ ছেড়ে বাঁচে। সে দ্রুত থানার দিকে ফিরল। তারপর সৈকত সাহেব বাইরে যাবে বলে রেডি হয়ে বের হয়েছেন। আজাদ সাহেবও ছিল। হঠাৎ মেইন দরজা কড়া নাড়ার শব্দ শুনতে পায় বাড়ির সবাই। জায়ান এসে দরজা খুলল। পুলিশ অফিসার আমজাদকে দেখে জায়ান অবাক হয়, সাথে চোখে মুখে এক পশলা রাগ জমতে শুরু করে। যেন রাগটা তাৎক্ষণিক প্রকাশ করতে পারলে অনেক ভালো লাগতো। কিন্তু তখনই সৈকত সাহেব বলে, আপনি এখানে কেন? এমপি হয়ে কি এবার আপনি টাকা তুললে এলেন নাকি? দেখেন, একটা টাকাও আর দিতে পারবো না। আমরা শহরে গিয়ে আইনি ব্যবস্থা করব, তারপর এই অন্যায় করার সহ্য করব না। দেখুন সৈকত সাহেব, আমি আজকে যা ভাবছেন তার কিছুই করতে আসিনি। তাহলে কেন এসেছেন? দেখতে যে আমরা কেমন আছি। কালকে তো অপমান করেও সহ্য হয়নি। আসলে আমাকে বলতে দেন, আমি কি বসে কথা বলতে পারি? আচ্ছা আসেন। আমজাদ এসে সোফাতে বসলো। সকালের খাবার এখনো বাড়ির মহিলারা খায়নি, তারা মাত্র খেতে বসেছিল। তবে আমজাদ পুলিশ আসাতে সবাই খাবার অফ করে দিয়ে মনোযোগ সেদিকে করে। আমজাদ সোফাতে বসে, হাতে একটা ব্যাগ ছিল। আমজাদ আশেপাশে তাকায়, কালকের সেই ছেলেটা আছে কিনা দেখার চেষ্টা করে। কারণ একটু আগেই আবির আমজাদকে কল করেছিল। আমজাদকে বলে, আমার পরিচয় যেন ওই বাড়ির কেউ না জানে। যদি জানে তাহলে তোকে সহ তোর এমপির কোথায় গুম করে দেবো তার টের পাবি না। আমার কথা শুনলে আমি বন্ধু, না শুনলে তোর শত্রু। আমজাদ বেশি কিছু বলতে দেয়নি আবিরকে। আমজাদ বুঝে যায় তার কি করতে হবে। কি করতে এসেছেন ঝটপট বলেন, কি লাগবে আপনার? আমি জানি আপনাদের রাগের কারণ আছে, আপনাদের কোনো চিন্তা নাই। এই যে ব্যাগটা দেখছেন, এটা আপনাদের জন্য। মানে এটাতে কি আছে? আমাদের বাড়ির সব পেপারস এখানে, আর কোনো চিন্তা নেই। এই যে আপনাদের সব কিছু এখানে এমপি থেকে এনে দিলাম। কি মানে আপনি কি বলছেন? হ্যাঁ, নিজেরাই চেক করে দেখেন সব ঠিক আছে নাকি। মানে এক রাতে আপনার কি হলো যে সব কিছু পাল্টে গেছে? এটা এমপির কোনো চাল নাই তো? না না, কোনো কিছুই না। আসলে পরে ভেবে দেখলাম আপনাদের সাথে অনেক অন্যায় হয়েছে, তাই আর অন্যায় যেন না হয় এজন্য আমি নিজে গিয়ে এমপি থেকে সব কিছু এনে দিয়েছি। আজাদ সাহেব ব্যাগের চেন খুলে সব পেপারস বের করে নিল। সব কিছু একদম লিগ্যাল পেপার, কোনো ভুল নেই। যেভাবে সৈকত আর আজাদ সাইন করেছিল সেসব একদম আগের মতোই ঠিকঠাক আছে। কিন্তু হঠাৎ কি এমন হলো আমজাদের কেউ কিছুই বুঝতে পারছে না। জায়ান প্রশ্ন করে, এমপি আপনাকে কিছু না বলে দিয়ে দিল পেপারস? ওনার দাবিটা কি বলে ফেলেন? আরে কোনো দাবি নেই, সহজে দেয়নি। দেখছেন না মাথায় ব্যান্ডেজ, ওনার জন্যই হয়েছে। প্লিজ আপনার পেপারসগুলো রাখুন, আর ওনাকে বলবেন সব কিছু ঠিকঠাক আছে, আমাকে যেন চাকরিটা না কেড়ে নেয়। আমজাদ কথাটা বলে আর সেখানে বসলো না।
তাড়াতাড়ি বসা থেকে উঠে হনহন করে চলে আসে। সৈকত সাহেব প্রশ্ন করে, কার কথা বলছেন, কাকে আমরা কি বলবো? আমজাদ প্রশ্নের উত্তর দেয় না, সে আর সেখানে না দাঁড়িয়ে চলে আসে। আজাদ সাহেবও দ্রুত বের হয় বাড়ি থেকে। আমজাদের পিছনে বাইরে আসে, আর বাড়ির সবাই তাদের সব কিছু পেপারস ফিরে পেয়ে খুশিতে যেন লাফাতে শুরু করলো। আমজাদ সাহেব গাড়ি নিয়ে এগিয়ে আসে। আজাদ সাহেবের বাড়ির সামনে দিয়ে আসতে আবিরকে দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হাসিবের বাড়িতেই সে রাতে ছিল, সকালে বের হয়ে এসেছে। পাঁচিলের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমজাদ আবিরকে দেখে গাড়িটা রাখলো। দরজা খুলে আবিরের সামনে এসে দাঁড়িয়ে কাঁচুমাচু গলায় বলল, স্যার আপনার কাজ করে দিয়েছি। আপনি কে হন ওদের? ওদের কেউ না, আপনি ভালো কাজ করছেন, যান, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু স্যার এমপি আপনাকে খুঁজছে, ওর থেকে একটু সাবধানে থাকবেন, ও কিন্তু আপনাকে খুঁজে বের করবেই। আমি নিজেই দেখা করতে চেয়েছিলাম, উনি খুঁজে বের করলে তো অনেক ভালো হয়। সামনের চায়ের দোকানে নাকি এমপির ছেলেপুলেরা বসে। আমি জানি না স্যার। আচ্ছা আপনি যান। আবিরের কথা শুনে আমজাদ সাহেব আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, দ্রুত চলে যায়। আজাদ সাহেব দূর থেকে আমজাদ আর আবিরের মধ্যে কথা বলতে দেখে। আজাদের বুঝতে বাকি নেই যে সব কিছু আবিরই করেছে, আবিরের কারণে সব কিছু হারাতে হয়েছিল, আবার আবির নিজে সব কিছু ফিরিয়ে দিয়েছে। আবির বাড়িতে ঢুকতে যাবে এমন সময় ইরিন বের হয়ে আসছিল। আবিরকে দেখে ইরিন মুখ বাঁকা করে তাকায়। ইরিনকে দেখে বলল, এই জন্য বলি ছেলেরা কেন পিছনে লাগে। কেন লাগে? যে হারে সেজে গুজে স্টাইল করে কলেজে যাচ্ছিস, ছেলেরা কি করবে? পিছনে তো লাগবেই। চুলগুলো খুলে স্টাইল সেট করে যেভাবে যাচ্ছিস, তাতে সব ছেলেরা পাগল হবেই। আপনাকে বলছে? চলুন আমার সাথে। কোথায় যাব? আমার কলেজে। আজকে আমার সাথে কলেজ যাবেন, আবার আসবেন। তোর কলেজের নাম কি রে? গার্লস কলেজ। কেন, কি হয়েছে? মেয়েদের কলেজ? না না, আমি যাব না। আরে চলুন তো। আচ্ছা 1 মিনিট দাঁড়া, আমি যাবো আর আসবো। আবির দৌড়ে তার রুমে আসলো, টি শার্ট চেঞ্জ করে ওর প্রিয় জিনিসটা কোমরে গুঁজে নিল। তারপর আবার ইরিনের কাছে চলে আসে। ইরিন বলে, বাপরে, গার্লস কলেজে যাবেন শুনে টি শার্ট চেঞ্জ করে আসলেন? থাক তাহলে যাব না। আরে চলুন। ইরিন আবিরের হাত ধরলো। আবিরের কেমন যেন অন্যরকম একটা অনুভূতি সারা শরীরে বয়ে গেল। ইরিন যেন আগুনের শিখার মতো ভয়ঙ্কর সুন্দর, একটু সামান্য ধরলে লাল হয়ে যায় সেই জায়গাটা। কিন্তু ইরিন তো আগেও আবিরকে স্পর্শ করেছে, তবে আজ হঠাৎ আবিরের বুকের ভিতরে হঠাৎ এমন করে কেঁপে উঠল কেন? ইরিন আবিরের পাশে হাঁটছে, আর আবির দু পকেটে হাত গুজে ইরিনের পাশে যাচ্ছে। সেই চায়ের দোকানের সামনে আসলো ইরিন। জীবন আর তার বন্ধু নাহিদ বসে আছে বাইরের চাটাইয়ের উপরে। ইরিনকে আসতে দেখলো ওরা। ইরিনের পাশে আরেকজনকে দেখে দুজনে দাঁড়িয়ে গেল। ইরিন আবিরের দিকে ফিসফিস করে বলল, এই যে এই ছেলে দুটো আছে না দাঁড়িয়ে, দেখুন দেখুন আমার দিকে কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। লম্বু করে যে ছেলেটা আছে না, কালো টি শার্ট পরা, ওর নাম জীবন। আমাকে প্রপোজ করেছিল। আহা কি রোমান্টিক করে বলেছিল। সরাসরি এসে বলেছে, তোমাকে ভালোবাসি ইরিন, আমার বউ হবে। ভাই আমি পিচ্ছি মেয়ে, এইভাবে বিয়ের অফার দিলে রাজি হয় কেউ? ভালোই তো, সুন্দরী মেয়ে বলে কথা, তোর সাথে কিন্তু হেব্বি মানাবে। আপনি মজা নিচ্ছেন কেন? দেখুন কিভাবে তাকাচ্ছে, পেয়াতো ব্যাগটা। আজকেও আমাদের দিকে তাকায় না বলে। হয়েছে হয়েছে, এবার সামনে আসলাম না, কি বলবে দেখবেন। ইরিন আর আবির ওদের সামনে চলে আসলো। তখনই জীবন তার বন্ধু নাহিদকে বলল, দেখ তোর ভাবি আসছে, কিন্তু সাথে এই চান্দুটাকে এত গা ঘেসে আসছে কেন? বন্ধু চল ব্যাটারে হেভি মার দেই। ও হবু বউ, এইদিকে আসো। তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন? তোমার ঠোঁট দুটো আরো মারাত্মক আকর্ষণ করছে আমাকে। আসো না জান, একটা কিস করি। ইরিন আবিরের দিকে আরেকটু সরে আসলো। ইরিন আবিরকে ফিসফিস করে বলল, দেখেছেন কি সব কথা বলে? ইচ্ছে করে কানের নিচে ঠাস করে একটা চড় বসিয়ে দিই। এত রাগ হয় না, কি আর বলবো। তাহলে যা একটা চড় দে, সমস্যা কি? চড় তো বউ আগেই দিতে পারতাম, কিন্তু ওই যে ওর বাবার সাথে আমাদের বাবাদের ঝামেলা না, এমনিতেই আপনাকে নিয়ে ফ্যামিলি বহু খারাপ অবস্থায় চলে গেছে, আবার আমাকে নিয়ে ফ্যামিলির কোনো সমস্যা হোক এটা আমি চাই না। এই জন্য অনেক কথা সহ্য করি আমি। বাপরে, তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস। ও জান আসো না, চলো দোকানের পেছনে, জাস্ট একটা চুমু দিয়েই ছেড়ে দেবো। ইরিন কথাটা শুনে আবিরের হাত ধরলো। এমনভাবে আবিরের হাত ধরলো যেন বোঝা যাচ্ছে এরা দুজন কাপল। এটা দেখে জীবন অনেক রেগে যায়। ওদের সামনে এসে দাঁড়ায় জীবন। আবিরের সোজা দাঁড়িয়ে কোনো কথা না বলেই আবিরের টি শার্টের কলার চেপে ধরলো। নাম কি তোর? আমার ইরিনের সাথে তোর কি রে? ও ইরিন, তোমার সাথে এটাকে? স্যার প্লিজ স্যার, মাফ করে দেন।
এরিন আমারে ভাড়া করে আনছে ওর পাশে ক্লোজ হয়ে হাঁটতে, কিন্তু এরকম হবে কখনো ভাবিনি। স্যার আমাকে ছেড়ে দেন প্লিজ স্যার, ভয় পাইছি আমি স্যার। ওকে ছেড়ে দিন। ইরিন তুমি কলেজে যাও, ওটারে দেখছি আমি, যাও বলছি। ইরিন আবিরের দিকে তাকায়। আবির ইশারা করে ইরিনকে চলে যেতে বলে। ইরিন যেতে চায় না সেখান থেকে, তবে ইরিন চলে গেলে ভালো হবে। আবির তো এটাই চাইছিল যেন ইরিন এখান থেকে চলে যাক, এটাই সহজ করে দিয়েছে জীবন। কিন্তু ইরিন না গেলে কিছু করা যাবে না। আবির জীবনের হাত ধরলো, তারপর কলারটা ছাড়িয়ে নিয়ে বলল, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আসলে আমি জানতাম না এরিনের কেউ আছে। তুই তো অনেক বড় ভুল করেছিস, তোর খবর আছে রে। চল আয় আমার সাথে, বাইকে করে চল। কিন্তু স্যার আমি তো ভুল করেছি বললামই তো, আমাকে ছেড়ে দেন। এই মাদার খা পোলা, গাড়িতে ওঠ। স্যার প্লিজ স্যার, ও স্যার আমাকে মাফ করে দেন, আর হবে না। এত কথা বলিস কেন তুই? নাহিদ গাড়ি নিয়ে আয়, এলাকায় এটার কিচ্ছু বলবো না, তুলে নিয়ে চল এখান থেকে, তারপর ওর ব্যবস্থা করছি। ভাই ও ভাই প্লিজ ভাই ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আর কখনো আসবো না। ওকে ছেড়ে দিতে বলেছি না, ছেড়ে দিন। আর আপনি কি মুখে কত কথা বলেন, দুজন ছেলের সামনে একদম চুপসে গেলেন। তোর এরিন চলে যাও, যাও বলছি। ইরিন চলে গেল সেখান থেকে। নাহিদ এতক্ষণে বাইক এনেছে জীবনের পিছনে। ইরিন চলে যেতে থাকে। আবিরকে নিয়ে জীবন গাড়িতে উঠলো। নাহিদ বাইক চালাচ্ছে, আবিরকে বাইকের মাঝখানে বসালো, আর সবার শেষে বসলো জীবন। আবির হাসিবকে কল দিয়ে ফোনটা পকেটে গুজলো। হাসিব ফোন রিসিভ করে, শুনতে পায় ওদের কথা। ভাই আজকে এই শালাকে ট্রেন রাস্তার ওদিকে নিয়ে গিয়ে হেব্বি বানাবো, ছেলেপুলেদের ডেকেছি, ওরা ওখানে আছে। চল। কত বড় সাহস, ও ইরিনের হাত ধরে, ওকে তো মেরেই ফেলবো। ভাই আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আর কখনো এমন করব না, একটা সুযোগ তো দেন। এই তুই এত কথা বলছিস কেন? জীবন কিন্তু অনেক খারাপ, তোর কপাল ভালো যে জীবন এখনো রেগে যায়নি, রাগলে তোকে ওখানেই মারতো। তুই আর একটাও কথা বলিস না, তোকে কিন্তু মারবে জীবন, বলে দিলাম। কিন্তু ভাই আমি তো। চুপ কর, এত কথা বলিস কেন তুই? তুই তো বহুত হারামি দেখছি। বাট নাও, হ্যাঁ তোর আজকে ট্রেন রাস্তার দিকে নিয়ে যা করব তা কল্পনাও করিসনি। আবির ওর পকেট থেকে ফোনটা বের করে কলটা কেটে দেয়। হাসিবের বুঝতে বাকি নেই যে আবির এখন জীবনদের সাথে আছে, আর জীবনেরা আবিরকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা হাসিব ভালো করেই জানে। হাসিব, নেহাল আর রাব্বি একসাথে ছিল, ওরা সব কিছু শুনেছে। ওর বাইক নিয়ে বের হয়। ইরিন কলেজে আসে। আরিতা আসলো ইরিনের কাছে। ইরিনের মন খারাপ লাগছে অনেক, ভালো লাগছে না একদমই। এত বছর পর আবির বাসায় আসলো, কিন্তু ওর জন্য আবিরের বিপদ হয়ে গেছে। কেন যে আবিরকে সে সাথে করে এনেছিল, ইরিন এসব ভাবছিল। তখনই আরিতা এসে বলে, আপু তুই কখন আসছিস? আর 2 দিন পর কলেজে ফাংশন, তোর তো স্পিচ দেওয়ার কথা, রেডি করেছিস? আর মন খারাপ করে আছিস কেন? তুই একসাথে এত প্রশ্ন করিস কেন? তোর ভাই একটা বিড়াল, আস্ত গাধা, ভাবখানা এমন নেই যেন কি না কি হয়ে পড়েছে সে, অথচ যখনই ঝামেলা হলো একদম যেন ভেজা বিড়াল হয়ে গেছে। তোর কি বলিস তুই? কি হয়েছে? ভাইয়ের সাথে কি আবার ঝগড়া করেছিস? আরে না, ঝগড়া না, কিছু না। তুই একা এসেছিস? না, আমি আর হিয়া আসছি। আর জানিস না, হিয়া সারা রাস্তা আবির আবির করে আমার মাথা খারাপ করে দিয়েছে। সে কেন তোর ভাইয়ের কথা জিজ্ঞাসা করবে? গাধার কথা মানুষ জানতে চাইবে কেন? ঘন্টা পড়ে গেছে, ক্লাসে যাও, পরে কথা হবে। আরিতা কথাটা বলেই চলে যায়। ইরিন আর কি করবে, মন খারাপ করে ক্লাসে চলে আসে। আজাদ সাহেব সোফায় বসে আছে, আবিরের কথা ভাবছে। আবির কে, সে কি করে? ওরা এত উকিল ধরে টাকা খরচ করে কাঠখড় পুড়িয়েও এমপির থেকে বাঁচতে পারছিল না, এমপির থেকে সব কিছু নিতে পারছিল না, কিন্তু হঠাৎ করে আবির এসে এত দ্রুত সব কিভাবে ম্যানেজ করে দিল? কে সে? সৈকত সাহেব আজাদের ভাবতে বসা দেখে বলল, বন্ধু কি ভাবছো তুমি? দেখো আজ আমাদের সব প্রপার্টির পেপারস হাতে, কি যে খুশি লাগছে। ওহ ঠিক। এই তুই কি ভাবছিস রে? তুই কি খুশি না? হ্যাঁ অনেক খুশি। এই খুশিতে ভাবছি জায়ানকে বিয়ে দিব, ছেলেটা বড় হচ্ছে, এখন তো আর কোনো ঝামেলা নেই। বাহ, তুই তো দেখি আগেই সব ভেবে রাখছিস। যা, তোর কথা মতো সব হবে। শুরু কর জায়ানের মেয়ে খোঁজা।
আজাদ সাহেব আর কিছু বলল না। সে কেবল আবিরের কথা ভাবছে, কিভাবে আবিরের কথা এই বাড়িতে বলবে। সাবিনা বেগমকে বলতে হবে আবিরের কথা, দেখা যাক কি হয়। আবিরকে রেল লাইনে আনলো। এখানে অনেকগুলো ট্রেন ভাঙচুর অবস্থায় পড়ে আছে। একটা বগিতে জীবনেরা রাতে নেশা করে পড়ে থাকে। এখানে তেমন কেউ আসে না, আসলে জীবনেরা ধরে টাকা পয়সা কেড়ে নেশা করে। এখানে আবিরকে আজকে এনেছে। আবির মনে মনে এরকমই একটা জায়গা খুঁজছিল। তারপর আবিরকে ওরা দুজন ট্রেনের একটা বগির মধ্যে আনলো। তারপর জোরে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয় ট্রেনের ফ্লোরের উপরে। জীবন এসে আবিরের গালে একটা চড় দেয়। আবির চড় খেয়ে ঠোঁটের উপরে বারবার হাত দিয়ে দেখতে থাকে কেটেছে কিনা। উফ, এত জোরে কেউ চর মারে নাকি? বাপরে, মনে হচ্ছে চোখে গোলাপ ফুল দেখছি, কেটে গেছে ঠোঁট। সালা, ইরিনের পেছনে ঘুরেছি আমি 2 বছর ধরে, আর তুই সালা কবে কোথা থেকে এসে ইরিনের পাশে হাত ধরে হাঁটছিস। তোকে যে কি করব সেটা তুই নিজেও কল্পনা করিসনি। আপনাদের একটা কথা বলবো, চটটা সত্যি লাগছে রে। বস, আপনি কি খেয়ে থাকেন? এত জোরে কেউ চোর মারে? চুপ কর সালা, কি বলবি বল। আপনাদের ভদ্রভাবে খুব ভালো করেই বলেছিলাম আমাকে মাফ করে দিতে। আমার ভুল হয়েছে, কিন্তু শুনেননি, তাই আরেকবার ভালো করেই বলছি, আমাকে এখান থেকে যেতে দিন। আর যদি না যেতে দেন তাহলে আমাকে এখনই মেরে ফেলেন। কেন রে, তুই কি করবি? উফ, জ্বর খেয়ে আমি চোখে কিছুই টের পাচ্ছি না। আমি বেশি কিছু করব না। যেখানে যারা আছে তাদের হয়তো সবার মা বাবা আছে, কিন্তু ওনারা আর কখনো তার ছেলের মুখ থেকে মা বাবার ডাক শুনবে না। আবিরের কথা শুনে নাহিদ এগিয়ে আসলো। আবিরের টি শার্ট টেনে ধরে গালের আরেক পাশে জোরে একটা চড় দেয়। জীবন তখন একটা ছেলেকে বলে, রাজন, বগির দরজাটা আটকে দে, যেন ওর চিৎকারের বেশি দূরে না যায়। পেছনের বগিটাতেও ওর লাশ রেখে দেব, দেখি কে কার মা বাবাকে ডাকতে পারে। হাসিস কেন তুই শালা? তোরা তো জানিস না, আমি নিজেই তো আমার মা বাবাকে ডাকি না গত 5-7 বছর। আমাকে আর কি বন্দি করবি? চিন্তা তো তোদের হওয়া কথা। একটা ছেলে এগিয়ে আসে আবিরের দিকে। আবির নাহিদকে ছাড়িয়ে ছেলেটার গালে একটা অসম্ভব জোরে চড় দেয়। ছেলেটা লাফিয়ে যেন দেওয়ালে গিয়ে আছড় খায়। একটা ছেলে বড় ছুরি বের করে আনলো। আবির কোমর থেকে পিস্তল বের করে ছেলেটার পায়ে ঠাস করে একটা গুলি করলো। তারপর জীবনের গালের ডান পাশে পিস্তল দিয়ে জোরে একটা চড় দেয়। জীবন নিচে শুয়ে পড়ে। নাহিদ ভয়ে দূরে গিয়ে বসলো। 10 জন ছেলের মধ্যে 3 জন নিচে লুটিয়ে পড়েছে। বাকি 7 জন আবিরের হাতে পিস্তল দেখে এগিয়ে আসছে না। আবির পিস্তল হাতে একটু একটু করে নাহিদের দিকে এগিয়ে যায়। নাহিদের পিছনে কয়েক হাত দূরে ওদের অস্ত্রশস্ত্র রাখা। নাহিদকে সরিয়ে আবির একটা বেজেবল স্টিক ব্যাট হাতে নেয়। নাহিদের পাশে বসলো। নাহিদকে বলে,